সমস্যা নেই। আপনারা তো ভাই কি করবো। লাইভ শুরু হয়ে লাইভ গেছে হচ্ছে, না? ফেসবুকে দেখেন তো, ফেসবুকে দেখেন দেখেন লাইভ শুরু হয়ে আমি গেছে। কিভাবে দেখবো? আমি তো দেখতে পারবো না এখন। নো হ্যাঁ আপু পিসি। আসছে। আচ্ছা। একটু কি? কাউকে বলেন তো, কেউ লাইভ একজন নাকি কেউ দেখেনি তো। আচ্ছা আমি গ্রুপে বলতেছি। ব্রডকাস্ট হয়েছে? হ্যাঁ ব্রডকাস্ট তো হয়েছে। আচ্ছা। আচ্ছা। আহ, এখনো আমাদের কি কেউ জয়েন হয়েছে লাইভে? তিনজনের মতো জয়েন করছে। আচ্ছা। আমাকে যদি আহ, ঠিকঠাক শুনতে পারা যায় একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আসলে শুনতে পারা যাচ্ছে কিনা। সাতজন করছে। শাকিল একটু কমেন্ট গুলো শো করে দিন আপনি আমাদের এখানে। আচ্ছা ভাইয়া। যারা আছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আজকে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আসলে ব্যাকগ্রাউন্ডের লাইট অথবা এখানের ভিডিও যে কোয়ালিটি সেটা হয়তো দিতে পারবো না। আমাদের যে সম্মানিত স্পিকার আছেন সেখানেও যেমন ইলেকট্রিসিটির প্রবলেম, আমার এখানেও বিকাল থেকে একটা ইলেকট্রিসিটির প্রবলেম থাকার কারণে আজকে হয়তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে, কিন্তু আশা করছি একটা প্রাণবন্ত সেশন আপনাদের সাথে কাটাবো, প্রাণবন্ত লাইভ আপনাদের সাথে কাটাবো। আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন কমেন্ট বক্সে, এবং আশা করব সকলেই শেয়ার করবেন, আহ, আপনাদের অনুভূতিগুলো আমাদেরকে জানাবেন, এবং পিএফএ কে সবার কাছে পৌঁছে দেবেন। আহ, সেটা আমরা আন্তরিকভাবে যাচ্ছি। এবং আজকে যেহেতু আমাদের একটা বিশেষ দিবস, সুইসাইড প্রিভেনশন ডে, সেটা নিয়েও আজকে আমরা কিছু কথা বলবো। লাইভ আমরা অফিসিয়ালি শুরু করছি এখন থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন, এবং আহ, যারা আমাদের সাথে আজকে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের পিএসএ কে এত সাপোর্ট দিচ্ছেন। এবং পিএসএ আপনাদের সাপোর্টের কারণেই আমরা অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে আমরা আমাদের সবগুলো প্রোগ্রাম এ পর্যন্ত রান করতে পেরেছি, এবং ভবিষ্যতেও চাইবো মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো আহ, কাজে, যে কোনো প্রোগ্রামে আপনাদের আমরা পাশে পাবো। আজকে আমাদের ওয়ার্কশপের বিষয় হলো সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এবং আত্মহত্যা প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা। এই কর্মশালায় আজকে আমাদের স্পিকার হিসেবে আছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল এবং ময়মনসিংহ ইউনিয়ন স্পেশালাইজড হসপিটালের সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট, আমাদের সংগঠনের আহ, একজন অন্যতম কনসালটেন্ট সাইকোলজিস্ট নাজমুন নাহার সোনিয়া আপু। আপুকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপু কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ শান্ত। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপু কেমন আছেন? খুব বেশি ভালো নেই, কারণ ইলেকট্রিসিটির প্রবলেম আমাদের ময়মনসিংহে চলছে। হ্যাঁ, গত 3 দিন ধরেই ইলেকট্রিসিটির প্রবলেম চলছে। আর এর জন্য একটু একটু আন্ডার প্রেসার। হ্যাঁ, এখন আমার আইপিএসটা কখন চলে যাবে এটাও চিন্তায় আছি, অন্ধকার হয়ে যাবে। আহ, একই অবস্থায় আমি আছি এছাড়া আপু, আলহামদুলিল্লাহ ভালো শুধুমাত্র আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একই কারণে আমার এখানে কোনো হ্যাঁ ধরনের শান্ত, ইলেকট্রিসিটি নাই। কেমন আছো? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, এবং সকলের দোয়ায় ভালো আছি। আমাকে এবং কি শোনা আহ, যাচ্ছে? হ্যাঁ, আপনাকে খুব স্পষ্ট শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আপু স্পষ্ট শোনা যাচ্ছে।
আপনারা যারা এখনো আমাদের আচ্ছা প্রোগ্রামটি লাইভ দেখছেন তারা কাইন্ডলি শেয়ার করে দিবেন এবং বাকিদেরও একটু দেখার সুযোগ করে দিবেন। এবং ভিডিও কোয়ালিটির জন্য আমি ব্যক্তিগতভাবে সবার কাছে ক্ষমা চাচ্ছি যে হ্যাঁ এখানে শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। একটা গ্যাস লাইনের প্রবলেম হওয়ার কারণে আমার এখানের ইলেকট্রিসিটি এখন অফ আছে এবং এটা খুবই আনফরচুনেট। কিন্তু মানসিক স্বাস্থ্যের প্রতি দায়বদ্ধতা, মনোবিজ্ঞানের প্রতি দায়বদ্ধতা এবং সাইকোলজি, পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে আজকে আমাকে এত প্রতিকূলতার মধ্যে আপনাদের সাথে জয়েন করতে হলো। আশা করছি আপনারা বিষয়গুলো কনসিডার করবেন। আমরা কিছুক্ষণের এখনই শুরু করব। আপনারা সবাই একটু আমাদের পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের মতামত আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমাদের যে যিনি স্পিকার আছেন আপনাদের প্রশ্নগুলোর আহ, ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এবং আশা করব পুরোটা সময় আপনাদেরকে সাথে পাবো। আপু তাহলে কি শুরু করা যায়? আপু কি শুনতে পাচ্ছেন? আপুর ওখানে মনে হয় নেট স্পিড স্লো। হ্যাঁ, নেটওয়ার্ক জটিলতার কারণে হয়তো আপু শুনতে পাচ্ছেন না। আচ্ছা। হুম, হুম। বাট একটু কথাগুলো একটু ভেঙে ভেঙে আসছে, ভেঙে ভেঙে আহ, আসছে। আপু আপনার নেটওয়ার্কে হয়তো সমস্যা। আমার এখানে নেটওয়ার্ক এখনো একটু ভেঙে ভেঙে আসছে মোটামুটি কথাগুলো। 4G আছে। আচ্ছা আপু, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। আপু কথা কি এখন শুনতে হ্যাঁ পাচ্ছেন? নেটওয়ার্কের মানে সমস্যা হয়তো হচ্ছে, কারণ হচ্ছে কথাগুলো ভেঙে ভেঙে আসছে, কথাগুলো একদম ভেঙে ভেঙে আসছে। আপু আজকের আলোচনা আপনি শুরু করতে পারেন। আমাদের পিএফএ কি এবং কেন প্রয়োজন এই বিষয়গুলো যদি আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলেন। আপু কি ডিসকানেক্টেড হয়ে গেল শাকিল? হ্যাঁ হ্যাঁ, আপু ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা আহ, আপু আসা পর্যন্ত অপেক্ষা করি। পিএফএ নিয়ে আজকের আমাদের আলোচনা হবে। পুরোটা সময় জুড়ে নেটওয়ার্ক জটিলতা, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আজকে আমাদের লাইভ প্রোগ্রামটি শুরু করেছি আমরা এবং আশা করছি খুব শীঘ্রই আপু আমাদের মাঝে রিজয়েন করবেন এবং এর মাঝে আপনাদের যদি প্রশ্ন থাকে সেগুলো করতে পারেন এবং শাকিলকে বলবো আমাদের মাঝে মাঝেই আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের প্রশ্নগুলো আমাদের সামনে তুলে ধরার, যাতে আমরা আরো ভালোভাবে আমাদের স্পিকার থেকে বিষয়গুলো জানতে পারি। এর আগে ওয়াহিদ রহিম আমাদের শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ ভাইয়া। এবং বাকিরাও শুনছেন, সেটা জানিয়েছেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পুরোটা সময় আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। আখি দত্ত বলেছেন ওয়াচিং। থ্যাংক ইউ আপু। পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। নাসিবুল হাসান অন্তর ভাই বলছেন লাইভ দেখতেছি ভাই। ধন্যবাদ ভাই, আমাদের সাথেই থাকুন। ইগারলি ওয়েটিং আনিকা তাবাসসুম। ইনশাল্লাহ আমরা একটা ভালো সেশন আপনাদের উপহার দিতে পারবো। অনেক জটিলতার মধ্যে আজকে আসলে আমরা শুরু করেছি। দেখা যাক কতটা প্রাণবন্ত ভাবে আমরা আজকের সেশনটা শেষ করতে পারি। আপু আমাদের মাঝে ফিরে এসেছেন আবার। আপু আমাদের কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ আপু। তাহলে আমরা আজকের সেশন শুরু করতে পারি। হ্যাঁ ডেফিনেটলি শিওর, অবশ্যই। আচ্ছা আপু, যেহেতু আজকে আমাদের পিএফএ নিয়ে মূল কথাটা হবে, সেক্ষেত্রে আমি শিওর, সমস্যা নেই। প্রথমেই জানতে চাইবো যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা পিএফএ টা আসলে কি?
আপু কি শুনতে পাচ্ছেন? আমরা খুবই দুঃখিত, প্রবলেম। নেটওয়ার্কে এত জটিলতার কারণে। আমরা আপুর জন্য একটু ওয়েট করি এবং আপনারা এর মাঝে প্রশ্ন করতে পারেন, আচ্ছা আচ্ছা প্রশ্নগুলো করবেন এবং আয়শা বলেছেন পিএস আচ্ছা এর সাথে শান্ত, আছি, আমাকে শোনা ধন্যবাদ যায়? আয়শা। আমাকে শোনা যায়? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, আপনি আপনি শুরু হ্যালো, করতে পারেন। আপু আপনাকে শুনতে আমাকে পাচ্ছি, শোনা শুরু করতে যাচ্ছে? পারেন। জি আপু শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আপু আপনাকে শুনতে পাচ্ছি। সনি আপু আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা সবাই জানি যে, হ্যাঁ, জি, আচ্ছা ঠিক আছে। প্রথমত আমি একটু বলে নেই যে আজকে যেহেতু বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস, আমরা একটু এটা নিয়ে আগে একটু, আচ্ছা আচ্ছা আমরা এটা নিয়ে একটু প্রথমে আলোচনা করব নাকি শান্ত? এই বিষয়ে একটু কথা বলবো। জি আপু। হ্যালো, আমরা কি জি এই আপু আমরা বিষয়ে শেষেও কথা এই বলবো বিষয়, এই বিষয়টা প্রথমে? নিয়ে আমরা শেষেও কথা বলতে পারি অথবা প্রথমেও কথা বলতে পারি। হ্যালো, আপু শুনতে পাচ্ছি। আপু জয়েন করতে করতে আমরা একটু পিএসএ সম্পর্কে জেনে নেই। আসলে সাইকোলজি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একটি সাইকোলজির যারা স্টুডেন্ট আছে বেসিক্যালি তাদেরকে কেন্দ্র করে আসলে শুরু করা হয়েছিল আমাদের সংগঠনের যাত্রা। কিন্তু একটা সময় চিন্তা করলাম আমরা যে যারা সাইকোলজির বাইরে আছেন তারাও সাইকোলজি নিয়ে অনেক আগ্রহী এবং সকলকে সাথে নিয়ে আমাদের মনোবিজ্ঞানের যাত্রাটাকে আরো সুদূর প্রসারী করা উচিত। সেই চিন্তা ভাবনা থেকে সাইকোলজি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু। সেখান থেকে এখন পর্যন্ত আমাদের প্রায় 127 জনের মতো মেম্বার আছেন। আমাদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে এবং আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিচ্ছি, মানুষকে টেলি কাউন্সিলিং এর সেবা দিচ্ছি, সেশন গুলো সেবা দিচ্ছি। এইভাবে আমরা মানসিক স্বাস্থ্যকে একেবারে রুট লেভেল থেকে শুরু করে আহ, আমরা সর্বোচ্চ চূড়ায় বা উচ্চবিত্তের পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছি। এক্ষেত্রে আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে সাপোর্ট, সেটা আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাই যখন আপনারা আমাদের কাজের প্রশংসা করেন এবং আমাদের সাথে থাকেন যে কোনো পরিস্থিতিতে। সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এবং আত্মহত্যা প্রতিরোধ করণীয় বিষয়ক কর্মশালায় আহ, যে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তার মধ্যে হলো আমরা প্রথমে আসলে জানতে চাইবো আপুর কাছে, যদিও সাইকোলজিক্যাল ফার্স্ট এইড নিয়ে বলার আগে আপু বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে নেটওয়ার্কের কারণে। আমিও কিছু শুরু করি, কিছু কথা বলে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এর। আমরা যেমন যে কোনো, আপু হয়তো আবার জয়েন করেছেন আমাদের সাথে, আমরা একটু ওয়েট করি। আমরা এরকম ইনকনভিনিয়েন্স এর জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আমরা কোনোভাবে আপুকে নেটওয়ার্কে পাচ্ছি না। এবং আপনারা অনেকে জেনে থাকবেন যে ব্রডব্যান্ডের লাইনের কাজ আহ, অনেক জায়গায় হচ্ছে এবং এই কারণে আর কি ব্রডব্যান্ডের লাইন বলি অথবা অন্য কোনো কারণে বলি যে আমরা নেটওয়ার্কের জটিলতায় ভুগছি। এই জন্য আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের আহ, আরো কি কি পদক্ষেপ আমরা নিতে পারি অথবা আমাদের কোনো ধরনের আমাদের জন্য সাজেশন থাকলে সেটাও বলতে পারেন। সোনিয়া আপু কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, পুরো সময়টাই হয়তো এমন যাবে, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি পিএফএ নিয়ে বলতে চাচ্ছিলাম যে
আমরা যেমন শরীর কেটে গেলে ফার্স্ট এইডের ব্যবস্থা করি, অথবা কোনো ডিজাস্টার্স পরিস্থিতিতে, কোনো বন্যা পরিস্থিতি হোক, সাইক্লোন হোক, অথবা মানব সৃষ্ট কোনো পরিস্থিতি হোক, তারপরে কিন্তু একজন মানুষের বা ভিকটিমদের একটু সাপোর্টের প্রয়োজন হয়। যেমন আমরা এই ধরনের সাপোর্টের ক্ষেত্রে দেখি, যেমন রেড ক্রিসেন্ট কাজ করে আমাদের এইসব বিষয় নিয়ে, ফার্স্ট এইড নিয়ে। তারা যারা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, শারীরিকভাবে অ্যাবিউজড এর শিকার হয় এইসব পরিস্থিতিতে, তাদেরকে হেল্প করে। এবং ফার্স্ট এইড বলতে আমরা সবাই বুঝি যে মেডিকেল ফার্স্ট এইড, তাদের বিভিন্ন ধরনের যদি কাটা ছেঁড়া হয়ে যায় অথবা হাত পা ভেঙে যায়, প্রাথমিক যে চিকিৎসা সেটাকে আমরা ফার্স্ট এইড বলে জানি। কিন্তু সাইকোলজিক্যাল ফার্স্ট এইডই এমন জিনিসই, আহ, সেক্ষেত্রে আমরা মানসিক ভাবে যারা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এর ট্রেনার, অথবা যারা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা পিএফ এর প্রোভাইডার, তারা যে কোনো মানব সৃষ্ট পরিস্থিতি অথবা ন্যাচারাল ডিজাস্টারের পরে মানুষদেরকে মানসিক স্বাস্থ্য সেবাটা দিয়ে থাকে। কারণ যে কোনো একটা ঘটনার পর, একটা দুর্ঘটনার পর মানুষ খুব বেশি বিষাদগ্রস্ত হয়ে যায়। যেমন আমরা যদি বাংলাদেশের বন্যা পরিস্থিতিগুলোর দিকে তাকাই, দেখা যাবে মানুষ বন্যা পরিস্থিতির পর কি পরিমাণ বিমর্ষ থাকে, তাদের সর্বস্ব হয়তো নদীগর্ভে বিলীন হয়ে যায়। অথবা দেখা যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন সময় বোমা হামলা হয়েছে, বা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরে ওই এলাকার মানুষ, ওই পরিস্থিতির যারা সম্মুখীন হয়েছে, অথবা কোনো একটা বাস অ্যাক্সিডেন্টের কথাই যদি বলি, সেখান থেকে বেঁচে ফেরা মানুষগুলোর মানসিক অবস্থা যে কি পরিমাণ করুণ হতে পারে, তা আমরা সবাই জানি যে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের পরিস্থিতির পর তাদেরকে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়াটাই মূলত হলো পিএফ এর কাজ। আহ, এই পিএফ এর যখন আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আমরা যারা দিতে চাই অথবা দিব বা ভবিষ্যতে, এবং যারা ট্রেন্ড হব, এই বিষয়ে একটা ভলান্টারি কাজ, এটা খুব একটা নোবেল কাজ আমরা বলতে পারি, মহৎ কাজ। কারণ আপনারা যখনই কোনো একটা মানসিক স্বাস্থ্য সেবা প্রয়োজন এমন মানুষকে স্বাস্থ্য সেবা দিবেন, এবং সে সেখান থেকে রিকভার করতে পারবে এবং তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, সেটা আপনার জন্য এবং তার জন্য, আহ, এবং সর্বোপরি দেশের জন্য অনেক বড় একটা বেনিফিট। কারণ এই ধরনের পরিস্থিতি থেকে বের হওয়া অনেক সময় সম্ভব হয় না। এবং আমি আপনাদের কিছু কিছু ঘটনা উল্লেখ করব সমস্ত লাইফ জুড়ে, এবং আশা করছি আপুর সাথে এই বিষয়গুলো যুক্ত হয়ে আপু আরো ডিটেলস এই কথাগুলো বলতে পারবেন। নেটওয়ার্ক জটিলতার কারণে হয়তো আপু এখনো জয়েন করতে পারেননি, ওইভাবে আমরা আপুর কাছ থেকে শুনতে পারিনি। আশা করছি আমরা শুনতে পারবো, এবং আপনাদের কমেন্ট গুলো জানান যে আসলে আপনারা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলতে আসলে কি বুঝতে পারছেন। শাকিল, আমাদের সাথে যারা আছেন তাদের কমেন্ট গুলো একটু শো করুন, আমরা এই ফাঁকে তাদের কমেন্ট গুলো পড়ে নিতে পারি। লাভ ফ্রম পিএসএ, থ্যাংক ইউ সাজন হাসান, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আশা করছি খুব বেশি জটিলতা হচ্ছে ভাই, আহ, আমাদের দর্শক বৃন্দর কাছে আমি খুব আহ, দুঃখ প্রকাশ করছি যে আমরা সঠিকভাবে আর কি ঠিকভাবে আমাদের প্রোগ্রামটা রান করতে পারছি না। এজন্য আমি সবার কাছে আবারও ক্ষমা প্রার্থী, এবং আমাদের অবস্থাটা, আমার কন্ডিশনটা বুঝে আপনারা এই বিষয়টা কনসিডার করবেন। আহ, পরের কমেন্ট শাকিল। কথা দুইবার করে শোনা যাচ্ছে। আহ, এটা আমার টেকনিক্যাল কোনো ফল্ট হতে পারে, আহ, আহ, এর জন্য আমি সরি। আপনারা হয়তো হেডফোন ছাড়া শুনতে পারেন কথাগুলো। লাভ ফ্রম মিম, থ্যাংক ইউ মিম আপু, আমাদের প্রতিষ্ঠাকালীন এবং কেন্দ্রীয় কমিটির একজন মেম্বার, এবং বর্তমান আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ হিসেবে আছেন মিম আপু, আপনাকে ধন্যবাদ, এবং আমাদের লাইভ টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিনথি আলম বলছেন, হ্যাঁ সব ক্লিয়ার। থ্যাংক ইউ সিনথি, আপনি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। অলরেডি শেয়ার, থ্যাংক ইউ একে সাগর ভাইয়া, আমাদের সাথেই থাকবেন পুরোটা সময় জুড়ে, এবং আশা করছি আমরা খুব ভালোভাবে সময়টা স্পেন্ড করতে পারবো। আর যদিও আপু এখনো আমাদের সাথে যুক্ত হতে পারেনি, আমি চেষ্টা করব বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য, যদি আপু আমাদের সাথে শেষ পর্যন্ত না আসতে পারেন। আপু এখন কি শুনতে পাচ্ছেন?
আচ্ছা শান্ত, হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু। হ্যালো। শুনতে পাচ্ছি আপু। আচ্ছা আমি কি শুরু করব? আচ্ছা আমি হ্যাঁ কি আপু, শুরু শুরু করব? করেন। জি আপু, আচ্ছা। শুরু করেন। অনেক আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে তোমাকে। অনেক সমস্যা চলতেছে, ইন্টারনেট কানেকশন, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি, সবকিছু মিলিয়ে অনেক সমস্যা হচ্ছে। তো তারপরও আমরা একটু চেষ্টা করতেছি যে যদি আজকে প্রোগ্রামটা শুরু করে শেষ পর্যন্ত শেষ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আমি সাইকোলজি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাবো যে আমাকে প্রোগ্রামে সিলেক্ট করা হয়েছে। আই এম সো ব্লেসড অ্যান্ড লাকি যে আমাকে এই প্রোগ্রামটার জন্য সিলেক্ট করা হয়েছে, কারণ আমাদের বাংলাদেশে প্রচুর ভালো ভালো সাইকোলজিস্ট আছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, এবং সবাই খুব ভালো কাজ করতেছেন যার যার জায়গা থেকে। আমিও করতেছি, আমি নিজেও করছি। তো এই এই দিক থেকে আমি পিএসএ কে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। এবং আজকের প্রোগ্রামের যে মূল থিমটা, মূল কথা যেটা হচ্ছে পিএফএ, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। হ্যাঁ, আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আর সাথে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আজকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস, তাই তো? তো বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস নিয়ে একটু আমি বলে নেই, যেটা হচ্ছে পৃথিবীতে প্রচুর মানুষ মারা যাচ্ছে প্রতি বছরে, এটা আমাদের সবারই জানা আছে, আমরা যারা এই রিলেটেড কাজ করছি। 10 লাখ মানুষ মারা যাচ্ছে, যার মধ্যে আমাদের বাংলাদেশে গড়ে প্রতিদিন, এটা একটা পুলিশ কেস থেকে, পুলিশের ইয়ে থেকে ইনফরমেশন থেকে জানা গিয়েছে যে গড়ে বাংলাদেশে প্রতিদিন 30 জন মানুষ মারা যাচ্ছে, হ্যাঁ, আত্মহত্যা করছে। তো এই যে আজকের আত্মহত্যা প্রবণতা যে একটা মানুষের মধ্যে তৈরি হয়, এটাও একটা সাইকোলজিক্যালি, এটা একটা সাইকোলজিক্যালি। তো যাই হোক, আমরা এই এই দিবসটা নিয়েও মাঝে মাঝে কথা বলবো। তার প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মূল টপিকটাতে আমরা ফিরে যাই, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। আচ্ছা, সাইকোলজিক্যাল ফার্স্ট এইডটা হচ্ছে প্রাথমিক মনোবৈজ্ঞানিক সহায়তা। এখন প্রাথমিক মনোবৈজ্ঞানিক সহায়তা বলতে আমরা কি বুঝি? এটা একটা বেসিক ধারণা থাকা আমাদের দরকার, যে প্রাথমিক মনোবৈজ্ঞানিক সহায়তা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানসিক ও সামাজিক দুটো সমন্বয়তাকে আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা মনোবৈজ্ঞানিক, প্রাথমিক মনোবৈজ্ঞানিক সহায়তা বলবো। হ্যাঁ, তো এটা অনেকটা, ফার্স্ট এইড কিন্তু আমরা সবাই জানি, ফার্স্ট এইড এর সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। সেটা কিভাবে পরিচিত? সেটা হচ্ছে যে আমাদের যখন কারো আমরা বাসায় প্রাইমারিলি সিক হয়, সেটা যেন প্রাথমিকভাবে অসুস্থ হয়, সেটা যেন মারাত্মক আকার ধারণ না করে, সেজন্য কিন্তু আমরা তাকে একটা প্রাইমারিলি কিছু প্রোটেকশন দেই। যেমন ধরা যাক যে ডায়রিয়া, হ্যাঁ ডায়রিয়া হয়েছে একজনের, এটার জন্য কিন্তু আমরা দ্রুত হসপিটালে বা কোনো ডাক্তারের শরণাপন্ন হই না। আমরা কি করি? প্রাইমারিলি তাকে স্যালাইন, ওর স্যালাইন দিয়ে তাকে নর্মাল রাখার চেষ্টা করি, ঠিক আছে? ঠিক তেমনি আমাদের দুঃখজনক হলেও বলতে হবে যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড জিনিসটা এখনো বাংলাদেশে আমার জানা মতে, আমি যতটুকু জানি, ওইভাবে ব্যাপকতা এখনো বিস্তার লাভ করে নাই। হ্যাঁ, এটা নিয়ে একটু দ্বিমত আছে, অনেকে অনেক কিছু বুঝে, আবার অনেক কিছু উল্টা বুঝে। যাই হোক, তো যেটা হচ্ছে যে একজন মানুষ ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে, বা সে হতাশায় আছে, সেই বিষয়টা নিয়ে যে সে কার কাছে রিচ করবে, এই জিনিসটা কিন্তু এখনো মানুষের মধ্যে সচেতনতা ওইভাবে তৈরি হয় নাই। তো সেটার জন্য আমার কাছে মনে হয় যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইডটা খুবই প্রয়োজন, খুব দরকার। যেমন আমরা ফার্স্ট এইডটা সবসময় ফিজিক্যাল হেলথের জন্য আমরা সবসময় ক্যারি করে থাকি, আমাদের বাসায় আমরা ফার্স্ট এইড বক্স রাখি, ঠিক তেমনি আমরা যদি সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের জন্য যদি নিজেরা একটু সচেতন হই, একটু সচেতন হই যে আমার পাশের মানুষটা বা আমার কাছের মানুষটা একটু মন খারাপ, বা সে ডিপ্রেশনে আছে, বা সে একটু কোনো বিষয় নিয়ে আতঙ্কিত হয়েছে, সেই ক্ষেত্রে তাকে আমরা একটু পিএফএ, যেটা যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, হ্যাঁ প্রাথমিক মনোবৈজ্ঞানিক সহায়তাটা তাকে আমরা দিতে পারি। হ্যাঁ, দিতে পারি। তো এইটা হচ্ছে বেসিক একটা নলেজ যে ফার্স্ট এইড এবং সাইকোলজিক্যাল ফার্স্ট এইড জিনিসটা কি, এবং এটা রিচ করার জন্য আমাদেরকে নিজেদেরকে পার্সোনালি সচেতন হইতে হবে। যে ফার্স্ট এইড যেমন ফিজিক্যালি আমরা সহজে ডাক্তারের কাছে আগে যাই না, নিজেরাই ট্রিটমেন্ট করার চেষ্টা করি, বা আমরা প্রাইমারি কিছু ধারণা নিয়ে থাকি বিভিন্ন জায়গা থেকে, ঠিক তেমনি আমার কাছে মনে হয় যে পিএফএও জরুরি। যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আমি কোথায় যাব, কিভাবে পাবো, কোথায় রিচ করব, এবং আমার মনটাকে নিয়ে আমি কিভাবে শান্ত রাখার চেষ্টা করব, বা আমি ভালো থাকার চেষ্টা করব, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের
বেসিক কথাটা। শান্ত। থ্যাংক ইউ আপু, আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড কি এবং কি পরিমাণ প্রয়োজন আমাদের লাইফে সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের। আমার পরবর্তী প্রশ্নটা আপু আপনার কাছে যে আসলে হ্যাঁ সাইকোলজিক্যাল শান্ত, ফার্স্ট শোনা এইড। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আপু। আচ্ছা, আমার আমি পরবর্তী আরেকটু বলি, প্রশ্ন। আমরা অনেকে মানসিক, হ্যাঁ কন্টিনিউ করুন আপু। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আপু আমার পরবর্তী প্রশ্নটা করছি। পরবর্তী প্রশ্নটা হলো যে কারা আচ্ছা, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আমি দিতে এখানে পারবেন? আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য বিষয়টা কি। মানসিক স্বাস্থ্য আসলে কি বিষয় নিয়ে কাজ করে, এটা কিন্তু আমাদের চিন্তা, আমাদের আবেগ, আমাদের মন এবং আমাদের এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। হ্যাঁ, এখন আমরা অনেকেই বুঝি না যে আমার মনটা খারাপ হলে এটার সাথে কাজের কি সম্পর্ক আছে। হ্যাঁ, কাজ কেন আমি করতে পারবো না? ডেফিনেটলি আমাদের মানসিক স্বাস্থ্যটা পুরাটা বিষয়কেই ডিল করে, যে আমার মনটা, আমার চিন্তা, আমার কাজ, এই তিনটাকে কম্বাইনিং কাজ করে। হ্যাঁ, এবং মানসিক স্বাস্থ্য যেটা হচ্ছে যে এটা একটা সংজ্ঞা আছে যে আবেগীয়, আবেগীয়, মনস্তাত্ত্বিক এবং সামাজিক ভাবে এই তিনটার যে যখন ভালোভাবে সমন্বয় ঘটে, তখনই আমরা তাকে মানসিক স্বাস্থ্য বলে পরিগণিত করব। জি। জি আপু। আপু আমি পরবর্তী কোশ্চেনটা হলো যে কারা আচ্ছা, সাইকোলজিক্যাল তো ফার্স্ট এইড দিতে পারবেন? আবারও হয়তো আপু ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমরা দুঃখিত। যে আপু যে কথাগুলো বলছিলেন যে মানসিক স্বাস্থ্য নিয়ে যদি সাইকোলজিক্যাল ফার্স্ট এইড নিয়ে আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সম্পর্কে হয়তো আমাদের জানতে হবে যে আমরা কাকে সাইকোলজিক্যাল ফার্স্ট এইডটা দিব। এক্ষেত্রে আমরা আহ, জানতে আহ, অপর কথা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আমরা তাদের দিব যাদের আহ, প্রাথমিক মানসিক যে কন্ডিশন বা মেন্টাল হেলথ কন্ডিশন যে প্রাথমিক, সেটা থেকে যখন তারা দেখবো তাদের অবস্থা কিছুটা আহ, আহ, খারাপ অবস্থায় আছে। আমি দুঃখিত, আমি খুব বাংলা ভাষায় আহ, বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছিলাম, কোনো ইংরেজি শব্দ না আনার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা যখন কোনো ব্যক্তির মানসিক স্বাস্থ্যের অবস্থা দেখব কোনো একটা ঘটনার পর, কোনো একটা দুর্ঘটনার পর, যে সে মানসিকভাবে বিমর্ষ হয়ে গেছে অথবা তার মধ্যে কোনো ধরনের উদ্বেগ দেখা দিচ্ছে, সেই সব ক্ষেত্রে আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইডটা কাজে লাগাতে পারবো। এবং আহ, আমরা এর মাঝে একটু কমেন্ট করে নিই আপু আমাদের সাথে আবার রিজয়েন করতে করতে। আপুর কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ মেঘা কর্মকার। এই পুরোটা সময় আমাদের সাথে থাকবেন এবং নেটওয়ার্ক জটিলতার জন্য আপনাদের সকলের কাছে আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী সবার কাছে এবং আশা করছি বাকিটা সময় আপু আমাদের নির্বিঘ্নে আমরা সেশনটা চালাতে পারবো, যদি নেটওয়ার্ক কোনো জটিলতা না থাকে। Hoping the program will be helpful for all. Great wishes. Thank you, মুক্তা। আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। অনেক ভালো ভালো বিষয়, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করছি এবং আশা করছি শেষ পর্যন্ত বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। শান্ত, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আপু। আচ্ছা, আমাদের নেটটা একটু বারবার ট্রাবল করছে। আচ্ছা, প্রশ্নটা ছিল যে কারা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড দিতে পারবে, তাই না? জি আপু। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে কারা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড দিতে পারবে, তাই না? যেই সাইকোলজিক্যাল ফার্স্ট এইড দেখ না কেন, তাকে কিন্তু অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। হ্যাঁ, তাকে দক্ষ হতে হবে। এবং আমাদের বাংলাদেশে এখন অনেক সংস্থা আছে, অনেক প্রতিষ্ঠান আছে যে যেখানে ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে
মেন্টাল হেলথের ওয়ার্কার হিসেবে তাদেরকে তৈরি করা হচ্ছে। বাট সেটা হচ্ছে তারা যদি উইলিংলি চায়, যেহেতু এটা একটা ফ্রি সার্ভিস, হ্যাঁ, এটা একটা ভলেন্টারি ওয়ার্ক। এখন সেই ভলেন্টারি ওয়ার্ক করার মতো মেন্টালিটি তাদের থাকতে হবে যে আমি ভলেন্টারি ওয়ার্ক করব এবং আমি সাইকোলজিক্যাল ফার্স্ট এইড নিয়ে কাজ করব, পিএফএ নিয়ে কাজ করব। বাট এর আগে তাকে যেটা করতে হবে, তাকে খুব ভালোভাবে দক্ষ হতে হবে। সে যে কেস হ্যান্ডেল করবে, সেই কেসটা কিভাবে হ্যান্ডেল করবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাকে জানতে হবে এবং তাকে ট্রেনিং করতে হবে। আর এই ট্রেনিং করার জন্য বাংলাদেশে এখন অনেক সংস্থা আছে, সরকারি, বেসরকারি, প্রাইভেট ইনস্টিটিউশন, অনেক ইনস্টিটিউশন আছে যেখান থেকে এই ট্রেনিং গুলো করে তারা হচ্ছে পিএফ এর কাজ করতে পারবে। এবং এখানে আরেকটু জিনিস আমি বলি, অনেক স্টুডেন্ট আছে যারা ইচ্ছে করলে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড নিয়ে কাজ করতে পারে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে আমাদের সাইকোলজি সাবজেক্টের যে স্টুডেন্ট গুলো আছে, হ্যাঁ, এরা তো সাইকোলজি পড়ে পড়েই আসে, আমরা ইচ্ছা করলে এদেরকেও অ্যাড করতে পারি যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে তারা আস্তে আস্তে ভলেন্টারি ওয়ার্ক শুরু করলো। ইন ফিউচারে গিয়ে তারা কি করবে, তারা প্রফেশনাল যে ওয়ার্কটা আছে, কাজটা আছে, এটা কিন্তু তাদের জন্য সহজ সহজ হয়ে যাবে। হ্যাঁ, ইজি হয়ে যাবে যে আমি আস্তে আস্তে কাজটা করে আসছি এবং আমি এখন পেশাদারিত্বের জায়গায় গিয়ে ভালো কাজ করতে পারবো। আর এটা যেহেতু পিএফ এ যেহেতু পেশাগত কাউন্সিলিং না, এটা যে কেউ করতে পারে, এটা যে কেউ করতে পারে। বাট তাকে অবশ্যই তার মোটিভে অনেস্ট থাকতে হবে। এমন না যে সে ট্রেনিং করে সে পিএফ এর জায়গায় সে প্র্যাকটিশনার হয়ে যাচ্ছে, যে আমি তো প্রফেশনাল প্র্যাকটিশনার হয়ে যাচ্ছি। এরকম যদি হয় তাহলে সমস্যা। এটা একটা প্রবলেম আছে আমাদের এখনো, যে আসলে কে যে ভলেন্টারি ওয়ার্ক করছে আর কে যে প্রফেশনালি ওয়ার্ক করছে এটা বোঝা বড় মুশকিল। বাট যে যেটাই করুক না কেন, তাকে অবশ্যই দক্ষ হতে হবে, তাকে প্রশিক্ষণ নিতে হবে এবং তাকে ট্রেনিং এর মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে পরিচিত করতে হবে। হ্যাঁ শান্ত, হোপফুলি থ্যাংক ইউ আমি আপু। মনে হয় আনসারটা দিতে পেরেছি। হ্যাঁ, একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছেন। যে আমরা সবাই জানতে পারলাম যে যে কেউ যে কোনো সাবজেক্টের সেটা যে মনোবিজ্ঞানেরই হতে হবে তেমনটা না। আমরা যে যে সাবজেক্টে আছি সেখান থেকে আমরা পিএফ এর ট্রেনিং নিয়ে আমরা পিএফ টা মানুষকে দিতে পারবো, মানুষকে হেল্প করতে পারবো। এবং আমরা সবাই বিভিন্ন জায়গায় থাকি এবং সবারই উচিত যে এই পিএফ এর ট্রেনিংটা নিয়ে রাখা। সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এবং ফার্স্ট এইড এই দুইটা ট্রেনিং সবারই বেসিক ট্রেনিং গুলো থাকা উচিত। কারণ আমরা রাস্তাঘাটে অনেক সময় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হই এবং দেখা যায় যে ভিকটিম থাকে সে এইগুলো নিয়ে অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সেখানে তাদেরকে প্রাথমিক মানসিক স্বাস্থ্য সেবাটা দিতে পারবো। সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যারা স্টুডেন্ট আছি সকলেরই পিএফ এর ট্রেন্ড হওয়া উচিত। এরপরে যে প্রশ্নটা করতে যাচ্ছি আপু, সেটা হলো যে আমি কখন বুঝবো যে ভিকটিমের সাপোর্ট প্রয়োজন, আমি আর কিভাবে তাকে সাপোর্ট দিতে শুরু করব বা কিভাবে দিতে পারবো সাপোর্ট, পিএফএ সাপোর্ট? আপু কি শুনতে পাচ্ছেন? আপু হয়তো আবার নেটওয়ার্ক জটিলতার কারণে আমাদের শুনতে পাচ্ছেন না। আমরা তার জন্য একটু অপেক্ষা করবো, এর মাঝে আমরা কমেন্ট গুলো পড়ে নেই। যে এই কমেন্টটা দেখেছি অলরেডি। মেঘা কর্মকার বলেছিলেন যে আপুর কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। আসলে আপু খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন এবং বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করেন। আহ, উ- আহ, মামুনুর রশিদ ভাই বলেছেন যে কিপ গোয়িং ডিয়ার। থ্যাংক ইউ ভাই। আশা করছি আহ, পুরোটা সময় থাকবেন এবং এই ধরনের ইন্টারাপশনের জন্য আমরা খুবই দুঃখিত। এবং পরবর্তী প্রোগ্রামগুলোতে আশা করব যে এই ধরনের প্রোগ্রাম বা নেটওয়ার্ক জটিলতা হবে না। মুক্তা বলেছেন হোপিং দ্য প্রোগ্রাম উইল বি হেল্পফুল ফর অল, গ্রেট উইশেস। থ্যাংক ইউ মুক্তা। আহ, কাউসার আহমেদ, খুব ভালো লাগছে, সাথে আছি ভাইয়া। থ্যাংক ইউ কাউসার। আশা করছি পুরোটা সময় সাথে পাবো। ইনশাল্লাহ আওয়ার প্রোগ্রাম উইল সাকসিড ইনশাল্লাহ।
আমাদের প্রোগ্রামটা আমরা আশা করছি শেষ পর্যন্ত একটা সাকসেসফুল প্রোগ্রাম উপহার দিতে পারবো এবং নেটওয়ার্ক জটিলতা আশা করছি কেটে যাবে এবং আমাদের সাথে থাকবেন সবাই। লাইভ শুরু হওয়ার কিছু বাদে শেয়ার করেছি, লাইভের টপিক গুরুত্বপূর্ণ হওয়ায় দেরি করিনি, কিন্তু এতক্ষণেও আসল আলোচনা শুরু হচ্ছে না। আমরা খুবই দুঃখিত আছি যে আমরা শুরু করতে পারছি না এখনো নেটওয়ার্ক জটিলতার কারণে। এবং শেষ পর্যন্ত যদি আপু আমাদের সাথে যুক্ত হতে আহ, সমস্যা হয়, সেক্ষেত্রে আমি আপনাদের চেষ্টা করব বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার। আম, শাকিল খান এবং সালমান, তোমাদের যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ হিমেল ভাইয়া, আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, নিশা সাদিয়া বলেছেন যে ইটস গনা বি অ্যান ইফেক্টিভ ওয়ার্কশপ, হোপসো। আমরাও আশা করছি যে শেষ পর্যন্ত আমরা একটা ভালো ওয়ার্কশপ আপনাদের উপহার দিতে পারবো। জানি না কতটুকু সফল হচ্ছি বা হয়েছে, কিন্তু এত ইন্টারাপশনের জন্য আমরা আসলেই দুঃখিত। আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা অলরেডি জেনেছি কারা সাইকোলজিক্যাল ফার্স্ট এড দিতে পারবেন এবং একজন পিএফএ প্রদানকারী কিভাবে ভিকটিমকে অ্যাপ্রোচ করবেন, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম আমি। যেহেতু একজন পিএফএ এর স্টুডেন্ট, আমি সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে পারি যে আমরা কিভাবে সাইকোলজিক্যাল সাপোর্ট একজন ভিকটিমকে অ্যাপ্রোচ করব। সেক্ষেত্রে অনেকগুলো প্রসিডিওর আসলে ফলো করতে হয়। সাইকোলজিক্যাল ফার্স্ট এড একটা হিউজ বিষয়, হিউজ একটা ট্রেনিং এর প্রয়োজন হয়, দিনব্যাপী ট্রেনিং এর প্রয়োজন হয় এই পুরো বিষয়টা ভালোভাবে জানতে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যখন আমরা কোনো ধরনের এই ধরনের পরিস্থিতিতে যাব, আপু আবার হয়তো জয়েন করবেন, আমি কথাগুলো কন্টিনিউ করলাম না, আপুর মুখ থেকে শুনবো। আহ, এবং আপু জয়েন হওয়ার আগ পর্যন্ত আমি বেশ কিছু বিষয় একটু ক্লিয়ার করে নিই যে আমরা যখন যে কোনো মানুষকে বা যে কোনো ভিকটিমকে যখন সহায়তা দিতে যাব, সেক্ষেত্রে প্রথমেই আমরা চেষ্টা করব যে তাকে বিরক্ত না করার। আচ্ছা, আপু কি শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, আমি আমি আবার একটু বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার, হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেন্টাল হেলথ অ্যাটলাস 2014 সালে একটা জরিপ করেছিলেন তারা, যে সারা পৃথিবীতে, হ্যাঁ, সারা পৃথিবীতে 1 লাখের জন্য 9 জন করে মানসিক স্বাস্থ্যকর্মী আছেন। হ্যাঁ, সেখানে আমাদের বাংলাদেশে ছিল 2 লাখে মাত্র 1 জন। সেই ক্ষেত্রে এখন তো 2020 সাল, এখন অনেক বেশি মেন্টাল হেলথ ওয়ার্কার আছেন এবং অনেক স্পেশালিস্ট আছেন আমাদের এখানে, অনেক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, কাউন্সিলর আছেন, কাজ করছেন। বাট এর পাশাপাশি আমাদের প্রচুর পরিমাণে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড হেল্পার তৈরি করা দরকার। হ্যাঁ, এটা তৈরি করা দরকার, কারণ এই কারণেই দরকার যে প্রাইমারিলি তারা যদি কাজ করে, কাজের মাধ্যমে তারা কিন্তু আহ একজন ক্লায়েন্টকে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে সে কিন্তু জানতে পারবে যে একজন ক্লায়েন্টকে আমরা কিভাবে, কোথায়, কার কাছে রেফার করতে পারবো। তার প্রবলেমটা জানার পরে, হিস্ট্রিটা নেওয়ার পরে সে কিন্তু বুঝতে পারবে যে ক্লায়েন্টের আসলে কি দরকার। আর আমরা সাইকোলজিক্যালি যে কেসগুলো ডিল করি, আমরা কিন্তু পেশেন্ট বলি না, ডাক্তাররা বলেন পেশেন্ট, আমরা বলি ক্লায়েন্ট। হ্যাঁ, তো কাজেই আমরা পিএফ এর দরকার আছে, সাইকোলজিক্যাল ফার্স্ট এইডারদের দরকার আছে, এবং এদেরকে তৈরি করা দরকার যে ওনারা যেন প্রাইমারি লেভেলে অ্যাটলিস্ট ক্লায়েন্টদের হ্যান্ডেল করতে পারে। থ্যাংক ইউ আপু, খুব সুন্দরভাবে শান্ত। কথাগুলো বলেছেন। আপু আমি চাইবো যে আমি আর ইন্টারাপ্ট না করি, আপনি ফুল সেশনটা কন্টিনিউ করুন এবং আমি হয়তো মাঝে মাঝে একটু ইন্টারাপ্ট করব কোনো প্রশ্ন আসলে আমাদের কাছে। আমি চাইবো বাকি সময়টা আপনি কন্টিনিউ করুন। শান্ত, নেক্সট প্রশ্ন, আমাকে কি শোনা যাচ্ছে কিনা? নেক্সট কোনো কোয়েশ্চেন থাকলে। আপু আমি বলছিলাম যে আপনি বাকি সেশনটা কন্টিনিউ করুন এবং আমাদের প্রশ্ন থাকলে তখন আমরা আপনাকে প্রশ্নগুলো করব। আপু কি শুনতে পাচ্ছেন? আহ,
আচ্ছা, বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আমরা কখন কাকে অ্যাপ্রোচ করব। আমরা যখন কোনো এই ধরনের পরিস্থিতিতে যাব, আমরা আমাদের সচরাচর যে পরিস্থিতি দেখি সেটা হলো বন্যা পরিস্থিতি অথবা কোনো ঘূর্ণিঝড়। আমরা যেমন সিডর হয়েছিল, আয়লা হয়েছিল, তখন পর্যন্ত কিন্তু মেন্টাল হেলথের এত আহ, কথা আহ, প্রচলিত ছিল না এই দেশে। এবং আমরা মেন্টাল হেলথ সম্পর্কে একটা ট্যাবু আমাদের মধ্যে কাজ করতো যে আসলে যারা মেন্টাল হেলথ হেল্প নেয় তারাই পাগল আসলে। আমরা সরাসরি এটা বলে দিতাম, এই কারণে মানুষ খুব বেশি সমস্যা থাকা সত্ত্বেও যেত না। এবং একই সাথে যখন কোনো ভিকটিমকে অথবা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড দেওয়া হতো বা দিতে চাওয়া হতো কাউকে, সেক্ষেত্রে মানুষ সরাসরি এটাকে ইগনোর করতো। কিন্তু পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হয়েছে, মানুষ এখন এগুলোকে বুঝতে শিখেছে। এবং একই সাথে আমরা যারা যুব সমাজ আছি, আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেছে সমাজের প্রতি, দেশের প্রতি। সেক্ষেত্রে আমরা যখন কোনো একটা ভিকটিমের কাছে যাব, সেক্ষেত্রে আমরা প্রথমেই তাকে সরাসরি জিজ্ঞেস না করে আমরা নিজেদের পরিচয় দিব আগে। যে তার প্রথমে তাকে গ্রিটিংস করব যে আসলে আপনি আমি অমুক, বা আমি সালাম দিলাম আমাদের ধর্ম মতে, বা অথবা আমরা নমস্কার জানালাম যে যার ধর্ম মতে আমরা এইভাবে আমরা তাকে গ্রিটিংস করতে পারি। এবং একই সাথে আমরা পরিচয় দিব যে আমরা কেন তার কাছে এসেছি, কেন আহ, তার সাথে কথা বলতে এসেছি। আমরা যে পিএফ এর রেসপন্ডার এবং আমরা এরকম মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি, তাদেরকে হেল্প করতে আসছি, সেই বিষয়টা তাদেরকে জানাবো। একই সাথে জানানোর সাথে সাথে তাদের থেকে বেশ কিছু বিষয় আমরা জেনে নিতে পারি এখানে, যে আহ, কিছু ছোট ছোট প্রশ্নের মাধ্যমে। যেমন আপনার বাড়ি কি এখানে ছিল কিনা, বা আপনি আহ, আপনার পরিবারের বাকি লোকজন কোথায় এখন আছে, অথবা কেউ হতাহত হয়েছে কিনা, অথবা আমরা এটাও জিজ্ঞেস করতে পারি সে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা। এবং সে যদি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি তাদেরকে ফার্স্ট এইড দেওয়ার আগে ব্যবস্থা করব। আহ, তারপরে হলো আমরা তাদেরকে এই সময়টা পর্যন্ত, মানে তাকে হেল্প করার আগ পর্যন্ত আমরা তাদেরকে মানসিক স্বাস্থ্য সেবাটা দিতে পারি। এক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবা দেয়া অথবা পিএফএ দেওয়ার মূল যে বিষয়টা, মূল যে থিমটা, সেটা হলো ব্যক্তির কাছ থেকে কথা শোনা। আমি যতটা না বলবো তার থেকে বেশি শুনবো। আমি ব্যক্তির থেকে প্রশ্ন করে শুনি, অথবা আমরা শুধুমাত্র হ্যাঁ বোধক বা না বোধক প্রশ্নগুলো তাদের করতে পারি, কিন্তু অতিরিক্ত প্রশ্ন অবশ্যই করা যাবে না। এবং অনেক সময় দেখা যায় যে ভিকটিম আমাদের কাছে তাদের কথাগুলো বলতে না পারে অথবা বিরক্ত হতে পারে। সেক্ষেত্রে আমাদের অনেকের অনেক সময় মনে হয় যে আমি তাকে সাহায্য করতে এসেছি, আসলাম যে, এবং সে আমার সাথে রাফ বিহেভ করলো। কিন্তু আপনার ওই পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করতে হবে যে সে আসলে কিন্তু ভালো নেই। তার কারো যদি আহ, বাড়িটা নদীগর্ভে বিলীন হয়ে যায়, অথবা কারো পরিবার পরিজনকে কাউকে না খুঁজে পায়, সেক্ষেত্রে কিন্তু সে অনেক বেশি ট্রমাটাইজড অবস্থায় থাকে, অনেক বেশি কষ্টে থাকে, বিষণ্ণতায় থাকে। সেক্ষেত্রে তার এই রাগ করাটা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব কি হবে, তার কথাগুলো মনোযোগ সহকারে শোনা, যে আসলে সে কি বলতে চাইছে। সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এর প্রথম কথাই হলো অ্যাক্টিভ লিসেনিং অথবা রিফ্লেক্টিভ লিসেনিং। আপনি যত ভালোভাবে আমরা অ্যাক্টিভ লিসেনিং করতে পারবো তাদের থেকে, এবং যত ভালো ভাবে মনোযোগ দিয়ে শুনতে পারবো। যে আমরা একটা কাজ করি অনেক সময় যে হয়তো আমার কোনো ফ্রেন্ডই তার আমার অনেক কোনো বন্ধু অথবা বান্ধবী দেখা যায় যে তার ফ্যামিলিতে অনেক বেশি সমস্যা, এবং সে কথাগুলো আমাকে বলতে চায়, অথবা তার রিলেশনশিপে সমস্যা, কথাগুলো বলতে চায়, অথবা কোনো ফ্রেন্ডের সাথে সমস্যা। সেটাও কিন্তু আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এর মাধ্যমে এটা কিন্তু আমরা তাকে একটু সমাধান দিতে পারি। এবং এই সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এর প্রথম কথাটাই হলো রিফ্লেক্টিভ লিসেনিং, যে আমরা শুনবো তার কথাগুলো, সে আসলে কি বলছে, কি বলতে চাইছে। এবং আমরা এই শোনার সময় যে আহ, যে ভিকটিম বলি অথবা আমার বন্ধু বান্ধব বলি, আমরা সচরাচর একটা কাজ করি, সেটা হলো ফোন নিয়ে বিজি হয়ে যায়, অথবা অন্য কোনো ফ্রেন্ডের কথা শুনি, অথবা এমন একটা ভাব করি যে আমি আসলে তার কথা শুনছি, অন্য কাজেও বিজি আছি, আমি হুম হ্যাঁ এই ধরনের শব্দ করি। এটা করলে আসলে যে বলতে চায়, সেটা হোক আপনার বন্ধু অথবা কোনো ভিকটিম, যে খুব বেশি ট্রমাটাইজড অবস্থায় আছে, সে কিন্তু আপনার কথা আসলে শুনবে না, বা আপনাকে কথা বলতেও চাইবে না। এবং আপনার উপর যে তার বিশ্বাসটা তৈরি হওয়া প্রয়োজন ছিল, সেই বিশ্বাসটাও তৈরি হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি যে আপনার মূল লক্ষ্য সাইকোলজিক্যাল ফার্স্ট এইডে সেবা দেয়া, সেটা থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো রিফ্লেক্টিভ লিসেনিং করা। এবং আমরা যখন কার কথা শুনবো ভালো করে, আহ মনোযোগ সহকারে শুনবো, শুধু অ্যান্সার দেওয়ার জন্য না, তার পেইনটা ফিল করার জন্য। সেক্ষেত্রে আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে এই পিএফএটা, এবং আমরা সুন্দরভাবে পিএফএটা দিতে পারবো। এবং আমাদের মাঝে আবার সোনিয়া আপু যুক্ত হয়েছেন, আমরা আপুর কাছে চলে যাব।
এবং আপুকে বলবো যে আপু আমি আর কোশ্চেন করতে চাই না, আপনি সরাসরি বিষয়গুলোকে আহ সবার সামনে উপস্থাপন করলে ভালো ভালো হয়। আপু আপনার কথা শুনতে পাচ্ছি না। আপু আপনার কথা শুনতে পাচ্ছি না। আপু শুনতে পাচ্ছি না কথা। আপু আপনার কথা শোনা যাচ্ছে না। জি না আপু, এখনো শুনতে পাচ্ছি না। আপু আপনার কথা শুনতে পাচ্ছি না। একটু মাইক্রোফোনটা চেক করবেন। আপু শুনতে পাচ্ছি না। আহ, একটু মাইক্রোফোনটা চেক করবেন। আপু হয়তো আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা খুবই দুঃখিত যে আসলে আপনাদেরকে বিষয়গুলো হয়তো অত ভালোভাবে ক্লিয়ার করতে পারছি না। যতটা সম্ভব আমি কন্টিনিউ করার চেষ্টা করছি। আমি খুবই দুঃখিত পিএসএ ফ্যামিলির পক্ষ থেকে যে উম, এত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলতে চাইছিলাম, কিন্তু আমাদের জন্য হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে, ইলেকট্রিসিটির কারণে আমরা ওইভাবে সফল হচ্ছি না। আহ, আপনারা বিষয়গুলো কনসিডার করবেন, এবং আপু যে বিষয়গুলো বলতো আমি আশা করব তার হয়তো সবটা বলতে পারবো না আপুর মতো, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। উম, পরে আমাদের একটা সমস্যা হয়ে থাকে যে আমরা যখন পিএফএ দেই, পিএফএ যখন আমাদের দিতে হয় তখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কাকে আগে পিএফ এর সুবিধাটা দিব। এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আহ, শাকিল, দেখো আপুকে কোনোভাবে অ্যাড করা যায় কিনা। ভাইয়া দেখতেছি। ওকে। আপুর আমরা খুবই যখন কাউকে প্রবলেম। আমরা এর জন্য আসলে দুঃখিত। আহ, আমরা যখন কাউকে পিএফএ দিব বা দেওয়ার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কাকে আগে পিএফএ টা দিব। আচ্ছা, আপু চলে আসছে। আপু কি শুনতে পাচ্ছেন এখন? আপু কি শুনতে পাচ্ছেন? আপু আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আপু আপনার কথা শুনতে পাচ্ছি না। জি না আপু। খুবই দুঃখজনক যে আপুকে আমরা এখন পাওয়ার পরে আপুর কথাগুলো শুনতে পাচ্ছি না। জি না আপু, এখনো শোনা যাচ্ছে না। আহ, স- আপু মাইক্রোফোনটা খুলে খুলে আরেকবার চেক কর, মানে লাগানো। আমরা আহ, আমরা একটু কমেন্ট করে নেই।
আমরা খুবই দুঃখিত। এভরিথিং, আমরা একটু সময় রাখি শেখের। এভরিথিং ইজ কোয়াইট ওকে এক্সেপ্ট নেট প্রবলেম। উই আর সরি যে এরকম সমস্যা হবে আমরা আসলে বুঝতে পারিনি, এবং নেট সবসময় আমাদের স্টেবল থাকে, আমাদের ইলেকট্রিসিটি ঠিক থাকে, কিন্তু আজকে কেন জানি এই সব ধরনের সমস্যাই আমরা ফেস করছি, এবং এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা কেউ হতাশ হবেন না, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব পিএফএটাকে আপনাদের সামনে তুলে ধরার। Okay, I am from Crop Science and Technology Department. I am interested in PFA. ফুয়াদ হাসান, ধন্যবাদ। অবশ্যই আমরা যদি সম্ভব হয় পিএসএর থেকে একটা পিএফএ ট্রেনিং এর আয়োজন করব, এবং সেখানে ইনশাআল্লাহ আপনি যদি যুক্ত হন তাহলে আমাদের প্রফেশনাল যেসব ট্রেনার আছে তাদের কাছ থেকে পিএফএ ট্রেনিংটা নিতে পারবেন, এবং আমরা চেষ্টা করব সেখানে পিএফএ সম্পর্কে আরো বিস্তারিত কথাবার্তা তুলে ধরার। সাথে আছি পিএসএ থেকে ওয়াহিদ রহিম, ধন্যবাদ। আপনি শুরু থেকে আমাদের সাথে আছেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভাই আর নিউ কমেন্ট নাই। আহ, আচ্ছা ঠিক আছে, সবাই একটু বিরক্ত। আমাদের সাথে কতজন আছেন লাইভে? এখন 28 জন দেখতেছে। আচ্ছা, 28 জনকে নিরাশ করব না ইনশাল্লাহ, এবং শেষ পর্যন্ত আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা কথা বলছিলাম যে আসলে কাকে আমরা প্রথমে পিএফএ ট্রেনিং, পিএফএ সেবাটা দিব বা সাইকোলজিক্যাল ফার্স্ট এড দিব। সেক্ষেত্রে আমাদের যখন আমরা পিএফএ ট্রেনিং করব ব্যক্তিগতভাবে কোনো প্রফেশনালের কাছে অথবা কোনো ট্রেন্ড পার্সনের কাছে, সেক্ষেত্রে আমরা দেখবো যে কে কার ভালনারেবিলিটি অনেক বেশি, কে খুব বেশি বিমর্ষ অবস্থায় আছে, কার বেশি সেবা প্রয়োজন, এবং এই বিষয়টা আমরা একদিনে বুঝতে পারবো না। আসলে এই বিষয়টা বুঝতে অনেক দিন সময় লাগবে। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কখন আমি তাহলে কাকে অ্যাটেন্ড করবো প্রথমে। আমরা বাহ্যিকভাবে অবজারভেশনের মাধ্যমে যখন আমাদের মনে হবে যে এই ব্যক্তিটা অনেক বেশি বিমর্ষ, এই ব্যক্তিটা অনেক বেশি সমস্যা হচ্ছে মানসিকভাবে, এবং তার ভিতরে ক্ষোভ, রাগ বা আবেগের একটা প্রভাব দেখা যাচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে ব্যক্তি একদম চুপ মেরে বসে থাকে। এই ধরনের ব্যক্তিদেরকে আমরা চেষ্টা করব আগে অ্যাটেন্ড করার, এবং তাদেরকে আগে সেবা দেওয়ার। এবং সাইকোলজিক্যাল ফার্স্ট এডের ক্ষেত্রে দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা ট্রেনিং করি সেক্ষেত্রে জানতে পারবো ডিস্ট্রেস এবং আরেকটা হলো ডিসফাংশন। যেসব ব্যক্তি ডিস্ট্রেসে ভোগে অথবা প্রাথমিক যে খারাপ স্ট্রেস বা মন্দ স্ট্রেস যেটা বলি, যে আমরা কোনো একটা কাজ করতে যাচ্ছি অথবা করতে পারছি না, যেমন আমাদের যদি আগামীকাল পরীক্ষা থাকে অথবা এক সপ্তাহ পরে পরীক্ষা থাকে, এবং আমরা সেটা নিয়ে কিন্তু সবাই কম বেশি চিন্তিত হই। অনেকে আছে চিন্তিত হয় এই বিষয়টা নিয়ে, তার মধ্যে অনেক বেশি মানসিক চাপ কাজ করে, এবং সে এই মানসিক চাপটাকে কাজে লাগিয়ে পরীক্ষায় অনেক বেশি ভালো করে। এটাকে আমরা পজিটিভ স্ট্রেস ধরবো, এবং এই ধরনের স্ট্রেস অনেক বেশি গুরুত্বপূর্ণ লাইফে ভালো কিছু করার জন্য। কিন্তু এমন কিছু স্ট্রেস আছে যে আমি পরীক্ষার টেনশনে এত বেশি চিন্তিত হয়ে গেলাম যে আমি বাকি কোনো কাজকর্ম করতে পারছি না, অথবা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অথবা আমার পড়াশোনাতে অনেক বেশি ব্যাঘাত ঘটছে। সেটাকে বলবো আমরা ডিস্ট্রেস, এবং এটাকে আমরা মূলত স্ট্রেস বলে থাকি। যে এই ধরনের স্ট্রেস হলে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া প্রয়োজন, অথবা কারোর সাথে কনসালটেন্টের শরণাপন্ন হওয়া প্রয়োজন, যে আসলে কি করা যায়, কিভাবে আমরা স্ট্রেস কমাতে পারবো। যখন আমরা পিএফএ থেকে এরকম টেম্পোরারি ডিস্ট্রেস দেখতে পারবো যে তার কগনিটিভ ফাংশন গুলো কাজ করছে না, অথবা সে স্বাভাবিক কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কিছু সময়ের জন্য, তাদেরকে যদি আমি প্রাথমিকভাবে কিছু কথা বলি, তাদের কথাগুলো শুনি, সে দেখবেন অনেক সময় নিজে থেকে অনেক বেশি রিলিফ পেয়ে যায়, যে আমাদের অনেক বেশি সময় তাদের পিছিয়ে ব্যয় করতে হয় না। এবং আমরা পিএফএ দেওয়ার সাথে সাথে এই বিষয়গুলো আমাদের মধ্যে অনেক বেশি চলে আসবে, যে আমরা তখন এমনিতেই বুঝতে পারবো অভিজ্ঞতা থেকে যে আসলে এই মানুষটার পেছনে, এই ভিকটিম ব্যক্তিটার পেছনে আমাদের কতটুকু সময় ব্যয় করা উচিত। কিন্তু আরেক আহ, এই ধরনের ডিজাস্টারের পর আরেক ধরনের মানুষ থাকেন যারা খুব বেশি আহ, এটা মেন্টাল ট্রমাটাইজড হয়ে যান, যেমন আহ, তাদের আমরা বলতে পারি ডিসফাংশনাল, যে তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, অথবা সবকিছু ভুলে গেছে এমন হয়, অথবা হতবাক হয়ে বসে আছে, এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে আছে, এবং তার চোখের পাতা পড়ছে না। এই ধরনের ব্যক্তিদেরকে আমরা আসলে পিএফএ টা প্রথম দিকে দেওয়ার চেষ্টা করব, কারণ এইসব মানুষের মানসিক স্বাস্থ্য সেবা বা সাইকোলজিক্যাল ফার্স্ট এড অনেক বেশি প্রয়োজন প্রথম দিকে। এবং এক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে যদি আমি প্রাথমিকভাবে সরি প্রাথমিকভাবে তাদেরকে এই
স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা দিতে না পারি, সেক্ষেত্রে দেখা যাবে সে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে চলে যেতে পারে, যে দীর্ঘ সময়ের জন্য সে মানসিক ট্রমায় চলে যেতে পারে এবং সে আলটিমেটলি এমন ভাবে এই ট্রমাটাইজড হবে যে সে তার স্বাভাবিক জীবনে ফিরতে তার দীর্ঘদিন কাউন্সিলিং অথবা সাইকোথেরাপি নেওয়া নেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে এই ধরনের মানুষকে যদি আমরা প্রথম দিকে অ্যাটেন্ড করি এবং তাদের কথাগুলো শুনি, আমরা বারবার বলবো একটা কথা, যে আমরা তাদের কথা শুনবো, আমরা যতটা বলবো তার থেকে বেশি শোনার চেষ্টা করব। এই কাজগুলো যদি আমরা করি, সেক্ষেত্রে দেখা যাবে হলো সাইকোলজিক্যাল ফার্স্ট এড অনেক বেশি ফলপ্রসূ হচ্ছে এবং কারা কাদের আগে প্রয়োজন সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, এবং আমরা যদি এই সাইন গুলো দেখি, যে বিহেভিয়ারাল সাইন, যে সে কোনো কাজ করছে না অথবা চুপচাপ এক জায়গায় বসে আছে, ইমোশনাল সাইন, সে খুব বেশি দেখা যাচ্ছে তার ফ্যামিলির সবাই তার সামনে মৃত অবস্থায় আছে বা লাশ হয়ে পড়ে আছে, কিন্তু তার মধ্যে কোনো ধরনের ভাবাবেগ নাই, কোনো ইমোশন শো করছে না, সেই সব ব্যক্তিকে আমরা প্রথমে অ্যাটেন্ড করার চেষ্টা করব। তার মানে আমরা বুঝতে পারলাম যে যখন সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আমরা দিব, সেক্ষেত্রে যাদের আহ, যাদের মধ্যে ডিসফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবো, যে তারা কোনো কিছু করতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না এবং দীর্ঘদিন এই ধরনের সমস্যা থাকার সম্ভাবনা আছে, আমরা মনে করব তাদেরকে আমরা প্রথমে অ্যাটেন্ড করব, যাতে খুব স্বল্প সময়ের মাঝে আমরা তাদেরকে একটা ভালো আহ, মানসিক পরিস্থিতিতে, মানসিক অবস্থায় নিয়ে আসতে পারি। তারপরে যে বিষয়টা দেখবো সেক্ষেত্রে হলো পিএফএ প্রোভাইড যিনি করবেন, আমি ধরছি আপনারা সবাই পিএফএ প্রোভাইড করবেন এবং সবাই ফ্রেন্ড হবেন, এবং এটা অনেক বেশি জরুরি। আপনারা যখন পিএফএ প্রোভাইড করবেন কাউকে, তখন আপনার বুঝতে হবে যে এই যে মানুষটাকে আমি অ্যাটেন্ড করলাম, এই মানুষটার কি পরবর্তীতে অনেক বেশি মানসিক স্বাস্থ্য সেবার প্রয়োজন আছে কিনা, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে যখন পিএফএ দিব, তখন আমরা একটা সেশনই রাখবো, সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের বা পিএফ এর একটা সেশন রাখবো। কিন্তু অনেক সময় এমন প্রয়োজন হয়, এবং যেহেতু বাংলাদেশে, আপু বললেন যে বাংলাদেশে অনেক বেশি এটা প্রচলিত না এখনো, এবং বাইরের দেশে বিষয়টা হয় যে কারোর মধ্যে যদি এ ধরনের সমস্যা দেখা যায়, যে পরবর্তীতে বা সেকেন্ড কোনো ফলো আপ যদি করা হয়, দ্বিতীয়বার যদি তার সাথে সাক্ষাৎ করে তার অবস্থাগুলো জেনে নেওয়া যায়, সেক্ষেত্রে রোগী আরো বেশি ভালো ফিল করে এবং তার জন্য ওই ট্রমাটাইজড অবস্থা থেকে ফিরে আসা অনেক বেশি সহজ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রাথমিকভাবে প্রথমে তাকে সেবা দেওয়ার, এবং পরবর্তীতে যদি আরো সেশনের প্রয়োজন হয়, একটা বা দুইটা, সেক্ষেত্রে অ্যাটেন্ড করবো। এবং আমি আপু কথা বলার শেষে মাঝখানে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিব সবাইকে। আপু শুনতে পাচ্ছেন? আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা শান্ত, আমাকে কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ আপু, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, আপনাকেও শোনা যাচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে আপনাকে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি আপু, আপনাকেও আচ্ছা আমি ঠিক শুনতে আছে। পাচ্ছি। এখন শান্ত, তুমি কি এই বিষয়টি, একজন মানুষকে যে আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড দিব, এটা কোন পরিস্থিতিতে গেলে আমরা দিব, এটা কি বলেছো তুমি? হ্যাঁ জি আপু, বলে দিয়েছে অলরেডি। আচ্ছা, এই এই প্রসঙ্গটা নিয়ে আমি একটু বলি যে আমরা কখন একজন মানুষকে পিএফএ দিব। হ্যাঁ, যে একজন সাইকোলজিক্যাল ফার্স্ট এইডার। আচ্ছা আচ্ছা। তো একজন সাইকোলজিক্যাল ফার্স্ট এইড যে যিনি কাজ করবেন, প্রাথমিক মনোবৈজ্ঞানিক সহায়তা প্রদানকারী হিসেবে যিনি কাজ করবেন, উনি কিভাবে বুঝবেন যে কোন পরিস্থিতিতে তার এই সাহায্যটা দেওয়া উচিত? সাইকোলজিক্যাল, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা হচ্ছে যে প্রকৃতির দ্বারা সৃষ্ট যে দুর্যোগ হয়, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রাকৃতিক যে দুর্যোগ হয়, প্রকৃতির দ্বারা যে সৃষ্ট আচ্ছা বলেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে তুমি আরো কোনো কোয়েশ্চেন থাকলে করো, আমি আনসার দিচ্ছি, সমস্যা নেই। আপু আপনি কন্টিনিউ করলে হয়তো ভালো হয়। আপুকে আবার ডিসকানেক্ট হয়ে গেলেন, শাকিল।
আচ্ছা, আমরা বিষয়টাতে ছিলাম যে আসলে আহ, কখন আমরা বুঝবো যে আহ, তাকে পরবর্তীতে মেন্টাল হেলথ সাপোর্ট নিতে হবে। সেক্ষেত্রে আমরা বললাম যে প্রথমে আমরা দেখব যে তার মেন্টাল হেলথ পরিস্থিতিটা কি। প্রথম দিন যখন আমরা তাকে সাইকোলজিক্যাল ফার্স্ট এড দিব, তখন যদি আমাদের কোনোভাবে মনে হয় যে এই ব্যক্তিটা পরবর্তীতে মেন্টাল হেলথ সাপোর্টের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা সেকেন্ড ফলো আপ রাখতে পারি যদি আমাদের জন্য সুবিধা থাকে বা সে পরিস্থিতিটা থাকে। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। সেক্ষেত্রে যদি আমাদের এই ধরনের কোনো সুবিধা থাকে, তাহলে আমরা সেকেন্ড ফলো আপের ব্যবস্থা করতে পারি। এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আহ, অনেক সময় ভিকটিম তার পরিচয় দিতে চান না, অথবা তার কন্টাক্ট নাম্বার বা এই ধরনের কোনো ধরনের সুবিধা দিতে চান না। সেক্ষেত্রে আমরা তাদেরকে এই বিষয়গুলোকে দিয়ে প্রোভাইড করব এবং তাদেরকে জানাবো যে আপনি আমাকে এই সময়টাতে আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন। এটা ছিল। আহ, এবং আমাদের যদি সেকেন্ড ফলো আপে মনে হয়, আপু আমি একটু কন্টিনিউ করে নিচ্ছি। আহ, আমাদের যদি সেকেন্ড ফলো আপে মনে হয় যে তার মেন্টাল স্টেবিলিটি এখনো আসেনি, সেক্ষেত্রে আমরা তাদেরকে কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের দের কাছে আমরা তাদেরকে রেফার করে দিতে পারবো। এবং এই তথ্যগুলো সবসময় আমাদের কাছে থাকতে হবে যে আমরা কাকে রেফার করতে পারি বা কার কাছে করতে পারি। আমরা সোনিয়াপুর কাছে চলে যাচ্ছি, যে সোনিয়াপু কি শুনতে পাচ্ছেন? অবশ্যই। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি আপু, কন্টিনিউ করেন। আচ্ছা, শান্ত খুব সুন্দরভাবে বললো যে আমরা অ্যাসেস করতে হবে, আমাদের কিন্তু হিস্ট্রি নেওয়ার পরে অ্যাসেস করতে হবে, হ্যাঁ, যে আমার ক্লায়েন্টের কি সমস্যা, এবং ক্লায়েন্টের সমস্যাটা বোঝার পরে যদি পিএফএ যে দিচ্ছে সে যদি মনে করেন যে আমি এই কেসটা আর হ্যান্ডেল করতে পারবো না, তাহলে কিন্তু তাকে অবশ্যই সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সিলর, একজন প্রফেশনাল কাউন্সিলর অথবা সাইকিয়াট্রিস্টের কাছে কিন্তু তাকে রেফার করতে হবে। এখন কিভাবে বুঝবেন যে এই এই প্রবলেমটা সিভিয়ার কিনা বা মডারেট কিনা বা মাইল্ড কিনা? হ্যাঁ, এটা কিন্তু একজন যে যে হেল্প করছেন তার কিন্তু বুঝার দরকার আছে। হ্যাঁ, হ্যাঁ, যে আমরা কিন্তু শুধুমাত্র বসে বসে কথা শুনি তা কিন্তু না, কথা শোনাটাও কিন্তু একটা পার্ট, আমাদের কাজের একটা অংশ। হ্যাঁ, সেখানে তার এই দক্ষতাটাও অর্জন করতে হবে যে যে ক্লায়েন্ট আমার কাছে আসছে, ধরলাম সে একটা হতাশা নিয়ে আসছে, এখন তার হতাশাটা বিভিন্ন লেভেলের হইতে পারে। এখন যদি সে মাইল্ড হয় তাহলে কিন্তু আমরা তাকে সেই হতাশা থেকে যে পিএফএ দিচ্ছে সে কিন্তু তাকে ইজিলি বের করতে পারবে, সহজভাবে বের করে নিয়ে আসতে পারবে। বাট সে যদি বুঝে যে না এটা আমার আয়ত্তের বাইরে, এবং আমাদের কিন্তু লিমিটেশনসটা স্বীকার করতে হবে যে আমি আমার সীমাবদ্ধতার বাইরে গিয়ে কাজ করতে পারবো না, হ্যাঁ, তাহলে কিন্তু যে কাজ করছে তার কিন্তু লাইফটা রিস্ক হয়ে যাবে। একটা মানুষের লাইফ নিয়ে কিন্তু আমরা রিস্কে যেতে পারি না, একটা মানুষকে কিন্তু আমরা সমস্যা, বেশি সমস্যার দিকে যেতে পারি না, এবং তাকে শুরুতেই কিন্তু ক্লিয়ার করে দিতে হবে যে আপনি যে সমস্যাটা নিয়ে আসছেন আমি আপনাকে এতটুকু হেল্প করতে পারবো, এর বেশি হেল্প করতে পারবো না, এবং আমি যদি হেল্প করতে না পারি আপনার জন্য যে উপযুক্ত তার কাছে কিন্তু আমি আপনাকে রেফার করে দিব। হ্যাঁ, তার কাছে আপনাকে প্রফেশনালি হেল্প সিক করতে হবে। এবং এর আগ পর্যন্ত যখন ক্লায়েন্ট নিজে ফিডব্যাক দিবে যে না ওকে ফাইন, আমি আপনার সাথে সেশন করে ভালো আছি, তাহলে কিন্তু পিএফএ যে দিচ্ছে সে কিন্তু ইজিলি তাকে 4 থেকে 5টা সেশনের মাধ্যমে ব্যাক টু ব্যাক তার ফিডব্যাক নেওয়ার মাধ্যমে সে কিন্তু বুঝতে পারবে যে আমি যে কাজগুলো করছি তাকে নিয়ে সে ভালো আছে, এবং সে নিজে থেকে বলতেছে যে আমি কিন্তু ভালো আছি, আমার সমস্যাটা নিয়ে আসছিলাম, আমি কিন্তু ভালো আছি। আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা কিন্তু ক্লায়েন্টকে প্রেশার দিয়ে কোনো ইনফরমেশন নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট নিজে থেকে না বলবে, এবং ক্লায়েন্টকে অবশ্যই কনফিডেন্সিয়ালিটি দিতে হবে যে আপনি যা কিছু আমার কাছে শেয়ার করবেন এটা গোপনীয়তা রক্ষা করতে হবে, রক্ষা করবো আমি, এবং আপনার ফ্যামিলিও জানবে না যতক্ষণ পর্যন্ত আপনি পারমিশন না দিচ্ছেন, ঠিক আছে? কারণ হচ্ছে কি যে ক্লায়েন্ট অনেক সময় কমফোর্ট ফিল করে না। হ্যাঁ, কমফোর্ট ফিল করে না, যে যেমন একটা সেক্স অ্যাবিউজের একটা মেয়ে আসলো, হ্যাঁ, সে কিন্তু কখনোই বলবে না যে আমার সেক্স হয়েছে। হ্যাঁ, সে কিন্তু আনইজি ফিল করবে, সে অন্য ধরনের প্রবলেম বলবে, হ্যাঁ, অন্য ধরনের প্রবলেম বলবে। তাকে আস্তে আস্তে স্টিমুলেট দিয়ে তাকে আস্তে আস্তে তাকে ইজি করতে হবে, সহজ করতে হবে। এমন আছে যে 5টা 6টা সেশন যাওয়ার পরে কিন্তু সে বলে, বা একজন ছেলে আসলো ড্রাগ অ্যাডিক্টেড, হ্যাঁ, ড্রাগ অ্যাডিক্টেড, কিন্তু ড্রাগ অ্যাডিকশনের পাশাপাশি পর্নোগ্রাফিতেও অ্যাডিক্টেড থাকতে পারে, সে কিন্তু বলছে না যে তার কতগুলো সমস্যা সে ফেস করতেছে, সে শুধু ঘুরে ঘুরে বলতে পারে যে আমি ড্রাগের প্রতি আমার অ্যাডিকশন, আর কিছু না। হ্যাঁ, তার কিন্তু এখানে ফ্যামিলির সাথেও একটা প্রবলেম থাকতে পারে, গ্যাপ থাকতে পারে,
প্যারেন্টস এর সাথে গ্যাপ থাকতে পারে। আবার ধরলাম যে সে আস্তে আস্তে ট্রাস্টের জায়গাটা কাউন্সিলর বা যে পিএফএ যে দিবে তাকে কিন্তু ট্রাস্টের জায়গাটা ক্লিয়ার রাখতে হবে যে আই এম ট্রাস্টওয়ার্দি পারসন ফর ইউ। হ্যাঁ, আমি আপনার জন্য বিশ্বাসযোগ্য একজন মানুষ এবং আপনি আমাকে সবকিছু বলতে পারেন। হ্যাঁ, তখন সে কিন্তু তখন সে কিন্তু ইজি হবে। হ্যাঁ, সহজভাবে জিনিসটাকে নিয়ে যেতে না, উনি যেহেতু আমাকে এতটা সাপোর্ট দিচ্ছেন তাহলে আমি ওনাকে ডিটেলসে বলতে পারি যে আমার সেক্স হয়েছে বা আমাকে কেউ রেপ করছে বা আমি যে পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড বা আমি যে 2 অর মোর পার্সনের সাথে আমি সেক্সে অ্যাডিক্টেড, এটাও কিন্তু সে তখন ইজিলি বলে দিবে। বাট সেই জায়গা পর্যন্ত কিন্তু আমাকে যেতে হবে। এমন আমাদের কিন্তু গল্প করার কোনো অবকাশ নাই। হ্যাঁ, অনেকে মনে করে কাউন্সিলিং ইজ আ নর্মাল থিং। নট লাইক দ্যাট। কাউন্সিলিং নর্মাল বিষয় না, কারণ হচ্ছে কাউন্সিলিং জিনিসটা কিন্তু আমরা গল্প করি না, আমরা সবসময় সাইন্টিফিক্যালি এক্সপ্লেনেশন দিই। হ্যাঁ, সাইন্টিফিক্যালি এক্সপ্লেইন করি যে আপনি যে প্রবলেমটা নিয়ে আসছেন আপনি এই প্রবলেম থেকে ইজিলি বের হতে পারবেন, বাট এখানে কথা আছে, আপনি যদি আমাকে হেল্প করেন তখন আমি আপনাকে হেল্প করতে পারবো, আদারওয়াইজ আমি আপনাকে এই সমস্যা থেকে বের করতে পারবো না। হ্যাঁ, এটা একটা ঘটনা। আমি আর একটা ঘটনাটা ইন্টারমিডিয়েটে পড়তো, তখন সে আমাকে এসেছে, সে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে সে ড্রাগে অ্যাডিক্টেড, ড্রাগসে অ্যাডিক্টেড, বাট তার আদার্স আরো প্রবলেম ছিল। 10 নাম্বার সেশনে গিয়ে সে বলছে সে মাল্টিপল সেক্সুয়াল রিলেশনশিপে আছে। হি ইজ ওনলি 18 ইয়ার্স ওল্ড, তার মাত্র 18 বছর বয়স। সে বোথ টাইম তার বোথ পার্টনারের সাথে রিলেশনশিপে আছে। হ্যাঁ, তো সেটা কিন্তু 10 নাম্বার সেশনে গিয়ে সে আমাকে এটা ওপেন করছে। যখন সে ড্রাগস থেকে বের হতে পারছে তখন কিন্তু সে ওপেন করছে, বলছে যে ম্যাডাম দেখেন আমার এরকম একটা সমস্যা আছে, আমি এখান থেকেও বের হইতে চাই। এই যে সে উইলিংলি বলতেছে আমি এই প্রবলেম থেকে বের হইতে চাই, দ্যাট মিনস কি তার ইচ্ছা শক্তি আছে যে সে একটা হেলদি লাইফ লিড করবে, সে একটা হেলদি লাইফ লিড করতে চায়। হেলদি লাইফ লিড করার জন্য সে হেল্প সিক করতেছে, সে কিন্তু আনহেলদি লাইফটা ছেড়ে দিতে চাচ্ছে। তো যে পিএফএ দিবে তাকে কিন্তু বুঝতে হবে যে আমার ক্লায়েন্টের প্রবলেম কি। হ্যাঁ, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করার পরে তাকে কিন্তু বুঝতে হবে যে আমার ক্লায়েন্ট আসলে অ্যাকচুয়ালি কি প্রবলেম নিয়ে আসছে এবং তার কোর প্রবলেমটা কি। যতক্ষণ পর্যন্ত একজন পিএফএ বা প্রফেশনাল কোর প্রবলেমটা না ধরতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তার ক্লায়েন্টকে নিয়ে আগাতে পারবে না। সে কিন্তু ওই জায়গায় থেমে থাকবে, রেগুলার আসবে, শুনবে, বলবে, যাবে, সে কিন্তু কোনো অ্যাক্টিভিটিসও করতে চাইবে না বা হোমওয়ার্কে ঢুকতে চাইবে না। তাকে আগে ইজি করতে হবে, তার প্রবলেম গুলাকে নর্মালাইজেশনে নিয়ে আসতে হবে, তার সাথে গুড র্যাপও বিল্ড আপ করতে হবে। আরেকটা কথা আমি বলি, র্যাপো মিনস নট লাইক দ্যাট যে আমি তার বন্ধু হয়ে গেলাম, সে আমাকে যখন তখন ফোন দিবে, এরকম কিছু না। যেটা হচ্ছে র্যাপো বিল্ড আপ মানে হচ্ছে যে তার সাথে আমার একটা সুসম্পর্ক থাকবে, সে আমাকে ট্রাস্ট করবে, তার সাথে আমার একটা ক্লিয়ার ক্রিস্টাল মিররের মতো থাকবে যে সে চাইলে আমাকে আস্থার জায়গায় নিয়ে যেতে পারে, তার প্রবলেম গুলো সবকিছু শেয়ার করবে। বাট এরকম না রাত 2টা বাজে আমি তাকে ফোন দিয়ে বললাম আমার চকলেট খেতে মন চাইছে, আপনি আমার জন্য চকলেট নিয়ে আসেন হ্যাঁ সেশনে, এরকম কিন্তু না। র্যাপোটা হচ্ছে তার সাথে একটা রিলেশন থাকবে যেটা প্রফেশনাল রিলেশন, যেটার মাধ্যমে সে তার ক্লায়েন্টকে খুব সুন্দরভাবে সেশন টু সেশন আগে নিয়ে যাবে। হ্যাঁ শান্ত, হ্যাঁ আপু, শান্ত। থ্যাংক ইউ অনেক। হ্যাঁ, অনেক বিষয় ভালোভাবে জানতে পারলাম বিষয়গুলো যে আসলে কিভাবে র্যাপো বিল্ড আপ করতে হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না। এবং আপনি বিষয়গুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করলেন। শুধুমাত্র আমরা অনেকটা সময় নিয়ে ফেলেছি আমাদের দর্শকদের কাছ থেকে, এবং যদিও অনেক বেশি ইন্টারাপ্ট হয়েছে, আমরা শুধু জানতে চাইবো যে পিএফ এর মাধ্যমে কিভাবে আমরা সুইসাইড প্রিভেনশনে এটা ভূমিকা রাখতে পারে পিএফএ। এক্স্যাক্টলি। এখন পিএফ এর মাধ্যমে আমরা সুইসাইড প্রিভেনশনটা কিভাবে করতে পারি সেটা হচ্ছে, আমি বারবারই এটা কেন বলছি যে আমরা যে কাজই করি না কেন সেটা আমাদের ভলেন্টারি ওয়ার্ক হোক না কেন, আমাকে দক্ষ হইতে হবে। ঠিক আছে, আমাকে দক্ষ হইতে হবে এবং আমার যে ক্লায়েন্ট আসতেছে যে সুইসাইডাল আইডিয়েশন বা সুইসাইডাল অ্যাটেম্প করেছে অলরেডি, তাকে আমার বুঝতে হবে। হ্যাঁ, এবং সেটা বোঝার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমাদেরকে বুঝতে হবে যে সে কি ধরনের মেন্টালিটি নিয়ে আছে, কি ধরনের প্রবলেম সাফার করতেছে, এটা আমাদের বুঝতে হবে। সে যদি বলে, সে সে হয়তো অনেক সময় বলে না,
অনেক সময় যারা সুইসাইড করতে চায় তারা অনেক সময় ইচ্ছাকৃত বলে না, বাট তাদের কিছু হচ্ছে কারোর সাথে মিশতে পারছে না বা বেপরোয়া হয়ে গেছে, আবেগ ভাবভঙ্গি তার চেহারায় অনেক ধরনের আমূল পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে একটা তার লুক, একটা প্রেজেন্টেশন, পোস্টার গেস্টার আমরা যেটাকে বলি, হ্যাঁ সাইকোলজিক্যালি আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি, পোস্টার গেস্টার, এই লুকটা দেখে কিন্তু একজন পিএফএ কে বুঝতে হবে যে সে আসলে অ্যাকচুয়ালি ডিপ্রেশনে ভুগতেছে। হ্যাঁ, এবং তার কিছু প্রবলেম চলতেছে এবং সেই প্রবলেম থেকে সে বের হতে পারছে না, বিধায় সে সুইসাইডের অ্যাটেম্প নিতে চাচ্ছে বা সুইসাইড করতে চাচ্ছে। এখন সেই ক্ষেত্রে সে যদি তার মনোযোগ দিয়ে তার কথাটাও শুনে, এটাও হেল্প করা, তাকে কিন্তু একটা প্রাইমারি হেল্প করা যে আমি আপনার কথাগুলো অ্যাটেনশন দিয়ে শুনেছি, মনোযোগ দিয়ে শুনেছি। হ্যাঁ, এবং শোনার পরে তাকে যেটা করতে হবে যে অ্যাকচুয়ালি তার সাথে আমরা একটু কন্টাক্টে আসতে পারি যে আপনি আমার কাছে আসছেন, হ্যাঁ আপনি আমার কাছে আসছেন, আপনার সাথে আমার কথা হয়েছে, আপনি তো এরকম অ্যাটেম্প করার চেষ্টা করছেন, বা সে যদি উইলিংলি বলে যে আমি কিন্তু একবার 10টা স্লিপিং পিলস খাইছি বা আমি মোর দেন আরো বেশি খাইছি, হ্যাঁ আমার ওয়াশ করাও লাগছে, এরকম যদি বলে, বা যদি বলে যে আমি হ্যাঙ্গিং হয়েছিলাম, এই যে পিছনে কি রিজন আছে এটা একজন পিএফএ কে বের করতে হবে। হ্যাঁ, উনি যদি প্রকৃত অর্থে তাকে হেল্প করতে চায় তাকে কিন্তু ভিতরে ঢুকতে হবে, জানতে হবে যে কেন সে গলায় ফাঁসি দিল, হ্যাঁ এরকম কেন হইলো এবং কেন সে সেখান থেকে আবার ব্যাক করছে, সে বেঁচে গেছে, এই জিনিসটা তাকে কিন্তু বের করতে হবে। তার বিভিন্ন ধরনের ট্রমা চলতে পারে, তার ব্রেনের মধ্যে অনেক ধরনের ট্রমা চলতে পারে, তার মানসিক কষ্টটা মারাত্মক আকার ধারণ করতে পারে, সেটা থেকে সে সারাক্ষণ সাফার করতেছে। এখন সে কাউকে বলার, কথা বলার কাউকে পাচ্ছে না। এখন সেই পিএফএ যে তার কাছে যদি সে চলে আসে অলরেডি, সে কিন্তু তার পারমিশন নিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলতে পারে যে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার এই বিষয়টা ফ্যামিলিকে জানাবো কিনা। তখন যদি ভিকটিম বলে যে হ্যাঁ আমার ফ্যামিলিকে আপনি জানান, লাইক আমি যে সুইসাইডের কথাটা বললাম যে সে গলায় ফাঁসি দিয়ে নিয়ে আসছিল, পরে তার তার সে কিন্তু কখনো বলে নাই তার হাজবেন্ডকে কেন সে গলায় ফাঁসি দিয়েছিল। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু তার হাজবেন্ডকে আমরা একটু হলেও ইনভলভ করতে পারি, একটু হলেও বলতে পারি যে আপনার ওয়াইফের এই যে সমস্যাটা, তার একটা মানসিক কষ্ট আছে, আপনি তাকে সময় দিতে পারেন। হ্যাঁ, আপনি তাকে সময় দিতে পারেন। আর বেটার হয় যদি আমরা তার পারমিশন নিয়ে তাকে যদি তার তাকে যদি হার্ট না করে, হ্যাঁ তাকে যদি তার পারমিশন অনুমতি নিয়ে যদি তাকে আমরা বলি যে আমরা কি আপনার ফ্যামিলি কোনো মেম্বারকে এখানে ইনভলভ করব, তখন যদি ভিকটিম বলে হ্যাঁ শিওর আমার ফ্যামিলি মেম্বারকে আপনি ভিকটিম যদি বলে যে ইনভলভ করতে পারেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের ইনভলভ করা উচিত এবং করা দরকার। কারণ 24 আওয়ার্স কিন্তু পিএফএ কিন্তু তার সাথে থাকবে না, কাউন্সিলর তার সাথে থাকবে না, সাইকোলজিস্ট তার সাথে থাকবে না, ক্লিনিক্যাল সাইকোলজিস্টও তার সাথে থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি যে আপনি আপনার ফ্যামিলির হেল্প নেন অ্যাটলিস্ট। আমি যে কেসটার কথা বললাম সেটা একজন হাজবেন্ড ওয়াইফের প্রবলেম ছিল, তার হাজবেন্ডের সাথে রিলেশনে প্রবলেম ছিল, সে সুইসাইড করার অ্যাটেম্প নিছে এবং তার গলাতে দাগ পড়ে গেছিল, তারপরে কাউন্সিলিং করতে হয়েছে। তো সে ক্ষেত্রে কিন্তু সে আমাকে কিন্তু খুব সুন্দর করে বলছে এবং আমি আমি তাকে ওই সময় কিন্তু খুব সাপোর্ট দিছি, সিম্প্যাথি দিছি, ইম্প্যাথি দিছি এবং আমার যে গলার টোনটা খুবই মোলায়েম করে তার সাথে তার তার টোনে নিয়ে আমি কথা বলেছি, তার লেভেলে নেমে গিয়ে আমি কথা বলছি, তার কষ্টের লেভেলে গিয়ে আমি কথা বলছি যে সে যে কষ্টটা পাচ্ছে সেটা আমিও ফিল করতেছি। হ্যাঁ, সেই জায়গায় গিয়ে তাকে আমি ট্রাস্টের জায়গায় ধরতে পেরেছি যে আপনি যদি বলেন আমি আপনার হাজবেন্ডকে এখানে ইনভলভ করবো, দেন সে কিন্তু আমাকে অ্যালাউ করছে যে ইয়েস আপনি বলতে পারেন, হ্যাঁ আপনি বলতে পারেন। আরেকজন আমি কেস এরকম সুইসাইডে পেয়েছিলাম যে যেটা হচ্ছে ঘুমের ওষুধ অনেক বেশি খেয়েছিল, তাকে ওয়াশ করতে হয়েছিল এবং সে আমাদের মেডিকেলে অ্যাডমিট ছিল। হ্যাঁ, আমাদের কিন্তু নাম ঠিকানা বলা যায় না, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হয়, যাই হোক। তো সেম থিং আমি করেছিলাম, যেটা তার হাজবেন্ডের সাথে আমি কিছু সেশন করছি কিছুক্ষণ, এরপর আবার তার ওয়াইফের সাথে করছি কিছুক্ষণ। এরপরে যদি দেখা গেল দুজনের কাছ থেকে ইনফরমেশন না করে যেটা বোঝা গেল তার একটা রিলেশনশিপের গ্যাপ ছিল। হ্যাঁ, গ্যাপ ছিল। আর হ্যাঙ্গিংটা যেটা ছিল সেটা হচ্ছে তার বাচ্চাটা মারা গিয়েছিল, পেটের মধ্যেই মারা গিয়েছিল, এটা সে মেনে নিতে পারে নাই যে আমার বাচ্চাটা কিছুদিন পরে হবে, কেন সে মারা গেল, হ্যাঁ পেটে পেটে মারা গেল, এটা সে সহ্য না করতে পেরে সে হ্যাঙ্গিং এ চলে গেছিল। হ্যাঁ, গলায় ফাঁসি দেওয়ার জন্য চলে গিয়েছিল এবং তার হিস্ট্রি নিতে নিতে জানা গেল তার এর আগেও 2টা বাচ্চা সেম থিং হয়েছে, তার সাথে সেম ঘটনা ঘটছে। 2টা বাচ্চা, একটা বাচ্চা 8 মাস বয়সে মারা গেছে, আর একটা বাচ্চা হয় নাই 3 মাসের সময় তার মারা গেছে। হ্যাঁ, এই যে তার মনের মধ্যে একটা ট্রমা চলতেছে, এই ট্রমাটা কিন্তু পিএফএ কে বের করতে হবে এবং বের করার ফলে যেটা তার সুবিধা হবে সুইসাইডের হাত থেকে তাকে
বারবার যে সুইসাইডের অ্যাটেম্প সে নিবে সেখান থেকে কিন্তু তাকে বের করে নিয়ে আসা যাবে। এবং আমরা সবসময় বলি যে কাউন্সিলিং জিনিসটা কিন্তু আমাদের ক্লায়েন্টের সাথে বসে সামনাসামনি কথা বলতে হয়, যেটা হয়তো এই করোনা পরিস্থিতির কারণে হচ্ছে না। সেটা আমরা ব্যবস্থার মাধ্যমে যে ক্লায়েন্টটা আসতেছে তাকে কিন্তু আমার অ্যাপিয়ারেন্সটা দেখাটা খুব জরুরি। হ্যাঁ, তার মুখ অবয়ব, তার অঙ্গভঙ্গি, তার কথা বলার ধরন, এটা কিন্তু আমাদের দেখা খুব জরুরি, কারণ আমরা কিন্তু এগুলো অবজার্ভ করি। তো একজন পিএসএ অবশ্যই দক্ষ হতে হবে যে সে বুঝতে পারতেছে কিনা যে সে সুইসাইডের যে অ্যাটেম্প করছে আবার অ্যাটেম্প করবে কিনা, এবং সুইসাইডের অ্যাটেম্প বারবার করতেছে সেখান থেকে তাকে কিভাবে সে বাঁচিয়ে রাখতে পারে। এই জিনিসটা কিন্তু তাকে প্রশিক্ষণের মাধ্যমেই দক্ষতা অর্জন করতে হবে। আর যেটা হচ্ছে সে যদি তার বাউন্ডারিটা বুঝে যায় যে আমি এটা হ্যান্ডেল করতে পারছি না, তাহলে কিন্তু তাকে এই লিমিটেশনসটা মেনে নিতে হবে যে আমার দ্বারা পসিবল না, বাট তাকে কিন্তু বাঁচাতেও হবে, ভিকটিমকে কিন্তু বাঁচাতেও হবে। সেই ক্ষেত্রে সে ভিকটিমের সাথে একটা পেপার সাইন করতে পারে যে আমি হয়তো আপনাকে 2-3টা সেশন আপনার সাথে আমি করব, এরপরে হয়তো আপনাকে আমি কারোর কাছে রেফার করে দিব, আপনি তার সাথে যাবেন। বাট সেই পর্যন্ত আপনাকে যেটা করতে হবে, আপনি আমার সাথে কমিটেড থাকেন। আপনি যদি আরেকবার সুইসাইড করার ট্রাই করেন বা আপনি যদি আরেকবার ইচ্ছা পোষণ করেন, অ্যাটলিস্ট আমাকে জানাবেন, অ্যাটলিস্ট আমাকে ইনফর্ম করবেন, বা আমি সেটা আপনি আপনার হাজবেন্ডকে ইনফর্ম করবো বা আপনার রিলেটিভ যে থাকে তাকে আমি ইনফর্ম করবো। আরেকটা জিনিস করা যায়, যেটা হচ্ছে ফ্যামিলি কে বলার পারমিশন দিলে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট পুরাটা বলার পারমিশন দেয় না, কিন্তু বলে যে আমাকে আমার পুরা প্রবলেম বলেন না, জাস্ট বলতে পারেন যে আমি হতাশায় আছি, ডিপ্রেশনে আছি, এই ধরনের কিছু বলতে পারেন। তো এটা বলেও কিন্তু আমরা গার্ডিয়ানকে অ্যালার্ট করে দিতে পারি যে আপনার বাচ্চাটা বা আপনার যে ফ্যামিলি মেম্বার যে প্রবলেমের মধ্যে আছে তাকে আপনারা 24 আওয়ার্স দেখে রাখতে পারেন। এবং সুইসাইডের যে জিনিসপত্রগুলো আছে, এক্সেস গুলো যেগুলো খুব সহজে হাতের কাছে পাওয়া যায়, যেমন ব্লেড, অনেকে ব্লেড দিয়ে কাটে, হ্যাঁ, ব্লেড আছে। তারপরে অনেকে বাথরুমের সিটকি লাগিয়ে দিয়ে পানি ফল ছেড়ে দিয়ে মাথা নিচু করে অনেকক্ষণ ভিজিয়ে রেখে আত্মহত্যা করার চেষ্টা করে। অনেকে গলা ওড়না আছে, ওড়না দিয়ে পেঁচিয়ে, বা দড়ি আছে, এই জিনিসগুলো, বা স্যাবলন আছে, হারপিক আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কি করতে পারি, আমরা গার্ডিয়ানকে অ্যালার্ট করে দিতে পারি। বা মেডিসিন, সে যদি কোনো ধরনের মেডিসিন খেতে থাকে, সেই মেডিসিন গুলো আমরা কি করতে পারি, গার্ডিয়ানকে অ্যালার্ট করে দিতে পারি যে এই ধরনের জিনিসপত্রগুলো আপনারা ওনার হাতের কাছে রাখবেন না। এবং উনি যদি একাকিত্ব প্রকাশ করে যে আমি একা একা থাকতে চাই, সেক্ষেত্রে আপনার তাকে কোনো না কোনো ভাবে তাকে মনিটর করতে হবে। না হলে কিন্তু একজন ক্লায়েন্টকে আমরা কিন্তু সুইসাইডের হাত থেকে বাঁচাতে পারবো না। এবং সুইসাইড যখন করে তখন কিন্তু সেই ব্যক্তির মাথায় কিন্তু অনেকদিন ধরে প্ল্যান চলতে থাকে। সে কিন্তু মনে হইলো আজকে আমি মরে যাব, তা কিন্তু না। সে কিন্তু অনেকদিন ধরে চিন্তা করতে থাকে যে আমি কিভাবে সুইসাইড করতে পারি, বা সুইসাইডের সাইড ইফেক্ট কি হতে পারে, আমি কি শেষ পর্যন্ত আদৌ মরতে পারবো কিনা, বা আমার এই মৃত্যুটা সাকসেসফুলি হবে কিনা, এই ধরনের অনেক ধরনের থট কিন্তু তাদের ব্রেনের মধ্যে চলতে থাকে, হ্যাঁ, সেম টাইম চলতে থাকে। এবং তারা কিন্তু অনেক কিছু চেঞ্জ হয় তাদের মধ্যে, ফিজিক্যালি চেঞ্জ হয়, বিহেভিয়ারাল চেঞ্জ হয়। হ্যাঁ, এই চেঞ্জ গুলো যদি ফ্যামিলি মেম্বার যদি বুঝতে পারেন, বা যে পিএফএ দিচ্ছে, যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের যার হেল্পিং হ্যান্ডে আছেন, উনি যদি বুঝতে পারেন যে একজন মানুষ আসতেছে আমার কাছে, তার পোস্টার গেচার, তার অঙ্গভঙ্গি একটা ডিপ্রেশনের দিকে যাচ্ছে, হ্যাঁ, হতাশামূলক একটা লুক নিয়ে আসছে, তাকে আমি অবশ্যই তার ভিতরে ঢোকার চেষ্টা করব। আমি যেটা বলবো যে ডেফিনেটলি পিএফএ তার ভিতরে ঢোকার চেষ্টা করবে, এবং সে আসলে মূল কি সমস্যা ফেস করতেছে এটা যেন জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে। তাহলেই একজন ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন যে লেভেলের ক্লায়েন্টে হোক না কেন, তাকে কিন্তু সুইসাইডের হাত থেকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, শান্ত। থ্যাংক ইউ আপু, আপনি খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন যে কিভাবে পিএফএ কে ইউজ করে আমরা সুইসাইড প্রিভেনশন করতে পারি। এবং আমরা আমরা যদি একটু সামারি করে দেখি এই বিষয়টা, যে যখন আমি দেখবো যে কেউ সুইসাইড করতে চাচ্ছে বা এমন কথা বলছে যে আমি সুইসাইড করব, বা এই ধরনের কোনো সিমটম বা বিহেভিয়ার তার মধ্যে দেখবো, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে যে তাদেরকে বিষয়টা নিয়ে তাদের সাথে আলোচনা করা, তাদের কাছ থেকে শোনা। আপু যে কথাটা বারবার বলছিলেন যে একটু মনোযোগ সহকারে শোনা, এবং মনোযোগ সহকারে যদি শুনি তার কথা, সেক্ষেত্রে অনেকটাই সে রিলিফ পেয়ে যাবে। এবং একই সাথে যদি আমরা তাদের পরিবারকে জানাবো, বুঝিয়ে বলবো যে তারা যেন এমন বিহেভ তার সাথে না করে যার মাধ্যমে
সে আরো বেশি সুইসাইডাল হয়ে যায়, সুইসাইডাল টেন্ডেন্সি তার মধ্যে বেড়ে যায়, এবং তাকে যেন সবাই মনিটর করতে পারে এবং তাকে পজিটিভ ভাইব দিয়ে কি ধরনের প্রবলেম তার মধ্যে কাজ করছে, কিভাবে সেগুলো সলভ করা যায়, সেই কাজগুলো যদি একজন পিএফএ রেসপন্ডার এই দায়িত্ব নিয়ে কাজগুলো করতে পারে, সেক্ষেত্রে আশা করছি এই পিএফ এর মাধ্যমেও আমরা যে কোনো সুইসাইড খুব সহজে প্রিভেন্ট করতে পারবো। এবং অনেক সময় দেখা যায় যে অনেক জি অনেক সময় দেখা যায় যে হ্যাঁ সুইসাইড করার আগে মানুষটা ভাবে, এবং কাছের কোনো বন্ধুকে হয়তো অনেক সময় ফোন দিতে পারে, হয়তো দেখবেন আপনাকে ফোন দিল যে সে সুইসাইড করতে যাচ্ছে, এবং আপনি খুব হেসে উড়িয়ে দিলেন বিষয়টা। আমরা এই কাজগুলো কেউ করব না, এবং এই কাজগুলো আমরা তার কথাগুলো শুনবো যে সে কেন, তখনই শোনার চেষ্টা করবো, এবং আমি বলবো যে তুই বা আপনি বা তুমি আমার কথাগুলো একটু শোনো, এবং এই কথাগুলো 5 মিনিট শোনার পর যদি তোমার মনে হয় বা তুমি কি বলতে চাচ্ছিলা এটা বলার পর যদি মনে হয় যে তুমি আত্মহত্যা করবে, তুমি করতে পারো, কিন্তু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, এবং তোমার কথা যেসব কথা আছে আমাকে বলতে পারো। এমন যদি হয় এবং আমরা যদি তাকে কথাগুলো বলাতে পারি, সেক্ষেত্রে অ্যাজ এ পিএফ এর প্রোভাইডার অথবা একজন সাধারণ মানুষ হিসেবেও কিন্তু আমরা একজন সুইসাইডাল টেন্ডেন্সি সম্পন্ন মানুষকে সুইসাইড প্রিভেন্ট করতে পারবো, এবং তাকে তার স্বাভাবিক লাইফে ফিরিয়ে দিতে পারবো। ধন্যবাদ সনি আপুকে, এবং আমরা একটু দেখবো যে কাদের প্রশ্ন আছে। আমরা প্রশ্ন নিতে চাচ্ছি এখন দর্শকদের কাছ থেকে। হ্যাঁ শাকিল, যাদের প্রশ্ন আছে যদি আমরা একটু আচ্ছা শিওর শো করি স্ক্রিনে, আপু একটু পড়বেন। আচ্ছা, আমি শোনাচ্ছি যে আমার প্রশ্ন হচ্ছে, আয়শা সিদ্দিকা আশা প্রশ্ন করেছেন, যখন আমি প্রাকৃতিক দুর্যোগে ভুক্তভোগী ক্লায়েন্টের কাছে গিয়ে কথা বলতে যাব, তখন অনেক ক্লায়েন্ট এটাকে সিম্প্যাথি হিসেবে নেয়ার কারণে আর আমার পরিচয় শুনে হয়তো এমন ধারণা করেও বসতে পারে যে হয়তো তাকে পাগল ভেবে আমি তার সাথে কথা বলতে গিয়েছি, যার কারণে তারা কথা বলতে চায় না, রাগারাগি করে। সেক্ষেত্রে কিভাবে এগোনো উচিত? আচ্ছা প্রাকৃতিক হ্যাঁ দুর্যোগের ক্ষেত্রে হ্যাঁ প্রশ্নটা কি আনসার আমি দিব শান্ত না তুমি দিবে হ্যাঁ, আপু আপনিও দিতে পারেন, আমাকে অনুমতি দিলে আমিও দিতে পারি। আপনি দিলেই মনে আচ্ছা হয় আমি একটু বলি বিষয়টা অনেক তুমিও ভালো সাথে হয়। অ্যাড করে দেবে। আচ্ছা এখন প্রাকৃতিক দুর্যোগের যে ভুগছেন হ্যাঁ সেই ক্লায়েন্টের কাছে গিয়ে আমরা কি উনি বলছেন যে আমাকে হয়তো উনি হয়তো ভাববে যে উনি পাগল ওনাকে হেল্প করতে আসছে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এই ওয়ার্ডটাও একটা পরিচিতি আছে যে পাগল হ্যাঁ এটা কিন্তু আমরা বলবো না এটা আমরা বলবো যে মানসিক ভাবে সে একটু অসুস্থ বা মেন্টালি একটু ইমব্যালেন্স হয়ে গিয়েছে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি তাকে আমার পরিচয়টা যেভাবে দিব ঠিক সেভাবে আমি আমার কাজটাও যদি তাকে বুঝিয়ে বলি যে আপনি যে কষ্টের মধ্যে আছেন আপনাকে যদি আমি কিছুটা যদি হেল্প করি সাইকোলজিক্যালি বা মেন্টালি মানসিক ভাবে বা আপনাকে যে মনোবৈজ্ঞানিক ভাবে যেভাবে বলি না কেন আমরা যদি আমি আপনাকে হেল্প করি তাহলে কিন্তু আপনার যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে হ্যাঁ এটা কিন্তু অনেকে শেয়ার করতে চায় না কাউকে বলতে চায় না যে আমি আবার সাইকোলজিস্ট বা কাউন্সিলর বা পিএফ এর কাছে কেন যাব হ্যাঁ আমার তো এগুলোর কোনো সমস্যাই না বাট এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে যে আমার যে সমস্যা হচ্ছে এটা আস্তে আস্তে ডেভেলপ করে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পিএফ এর সাপোর্টার বা প্রোভাইডার যেই হোক না কেন আপনাকে অবশ্যই গিয়ে তার সাথে খুব সুন্দরভাবে তার মতো করে তার লেভেলে গিয়ে তার সাথে তার ভাষার মতো করে আপনাকে ভাষা ইউজ করতে হবে ব্যবহার করতে হবে সে যে ভাষাটা বুঝবে সেই ভাষাটা তাকে বুঝাইতে হবে এমন না যে আমরা যে সাইকোলজিক্যালি ওয়ার্ড গুলো ইউজ করি বা বলি এগুলো বলতে হবে না আপনি যে ভাষাটা সে বুঝে তাকে সেইভাবে বুঝিয়ে এটার জন্য আপনাকে অনেক এফোর্ট দিতে হবে এবং বুঝিয়ে আপনাকে তার সাথে খুব সুন্দরভাবে র্যাপো বিল্ড আপ করে আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের কাছে গিয়ে কথা বলতে পারেন এবং তার সাথে তার প্রবলেম নিয়ে শেয়ার করতে পারেন ইভেন আপনি তাকে অনেকগুলো এক্সাম্পলও বলতে পারেন তুই একটা এক্সাম্পলও বলতে পারেন যে দেখেন আপনি যে প্রবলেমে এখন ভুগতেছেন বা আছেন এরকম প্রবলেম শুধু আপনার একার হচ্ছে না অনেকেরই হয় আপনি বললে নিজেকে হালকা ফিল করবেন এবং ভাষাটা অবশ্যই আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখন আমি ধরি কথার কথা প্রাকৃতিক দুর্যোগে সে একজন রিক্সাওয়ালা হ্যাঁ একজন রিক্সাওয়ালা কথার কথা তো সে যদি রিক্সাওয়ালা হয় তাকে কিন্তু রিক্সাওয়ালার মতো করেই ভাষাটা বলতে হবে রিক্সাওয়ালার ভাষার মতো করেই ভাষাটা বলতে হবে হ্যাঁ বা ধরলাম যে সে আরেকটা প্রফেশন আছে বা কৃষক হ্যাঁ এরকম হইলো তো এইরকম ভাষাগুলো আমাদেরকে অবশ্যই তার মতো করে ভাষা বলতে হবে এবং তাকে খুব সুন্দরভাবে বোঝাতে হবে যে আমি কেন আসছি তার কাছে কি করতে আসছি এবং তাকে আমি কোথায়
নিয়ে যেতে চাই, এই এই বিলিফটা যখন তার মাথার মধ্যে ঢুকবে, সে অশিক্ষিত হলেও কিন্তু তার মাথার মধ্যে এটা ঢুকবেই ডেফিনেটলি। যখন এটা ঢুকবে তখন কিন্তু সে উইলিংলি, ইচ্ছাকৃত ভাবে সেই সাইকোলজিক্যাল যে ফার্স্ট এইড পিএফএ প্রোভাইডার তার কাছে কিন্তু হেল্প নিবে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ শান্ত। জি, জি আপু, আপনি বলার পরে আমার এখানে আর কিছুই বলার নেই, এবং সবগুলো বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং একই সাথে আয়েশা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এবং এই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জিনিয়া আক্তার বলেছেন যে আপু যা আহ, বললেন যে কাউকে পিএফএ দিতে গেলে অবশ্যই দক্ষ হতে হবে। এক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন সেটি কোথায় বা কিভাবে পাওয়া যাবে, উৎস বা উপায়গুলো জানালে দর্শকরা উপকৃত হতো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আসলে কার কাছ থেকে এই ট্রেনিং গুলো এক্স্যাক্টলি, নিবেন। এক্স্যাক্টলি। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার আমার মাইন্ড সেট আছে কিনা যে আমি একজন পিএফএ প্রোভাইডার হইতে চাই। হ্যাঁ, আমাকে আগে মাইন্ড সেট করতে হবে, কারণ এটা একটা ধৈর্যের বিষয়। হ্যাঁ, এরকম না যে আমি একজনের সাথে 20 মিনিট বসলাম, 30 মিনিট বসলাম, তার কথাটা আমি শুনলাম বা শেষ, চলে গেল সে, এরকম কিন্তু না। পিএফএ প্রোভাইডারকে প্রথমত আমি বলবো যে তাকে অনেক ধৈর্যশীল হতে হবে, তাকে অনেক স্বচ্ছ হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, এবং তাকে বুঝার ক্ষমতা রাখতে হবে যে আমি যে কাজটা করতে আসছি, আমি উইলিংলি আসছি নাকি একটা মানে আছে না যে সময়ের গা স্রোতে ভাসিয়ে আমি আসছি কিনা, স্রোতে ভেসে আসছি কিনা। এই জিনিসটা যদি কেউ ডিটারমাইন্ড হতে পারে, তাহলে কিন্তু তার পক্ষে এই ওয়েটা বের করা কোনো ব্যাপারই না যে আসলে আমি কিভাবে প্রশিক্ষিত হব বা আমি কিভাবে দক্ষ হব। হ্যাঁ, এবং প্রতিনিয়ত সবাইকেই পড়ালেখা করতে হবে, সে যেই হোক, পিএফএ প্রোভাইডার হোক আর প্রফেশনাল হতে হবে। আর বাংলাদেশে এখন সরকারি এবং ফেসবুক থ্রু, সোশ্যাল মিডিয়া থ্রু আমরা বিভিন্ন পেজে সবাই অ্যাড আছি, কয়েকদিন পর পরই সার্কুলার হয়। হ্যাঁ, ট্রেনিং এর সার্কুলার হয়। তো আমরা যদি এই পেজগুলোতে নক করি বা এই পেজগুলোতে যদি আমরা একটু দৃষ্টি রাখি, আমাদের যদি একটু দৃষ্টি রাখি, তাহলে কিন্তু আমরা খুব সহজে জানতে পারবো যে এই ট্রেনিং গুলোর মাধ্যমে আমরা দক্ষ হতে পারবো এবং প্রশিক্ষণ নিয়ে আমরা খুব ভালো কাজ। আর হচ্ছে কাজটার মাধ্যমে যে আমার যে একটা এক্সপিরিয়েন্স হবে, সেটা কিন্তু আবার ট্রেনিং এর মাধ্যমে হবে না। ঠিক আছে, সেটা কিন্তু ট্রেনিং করে করে আবার হবে না, প্লাস আমাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, তাহলেই আমি কিন্তু সাকসেসফুল একজন পিএফএ প্রোভাইডার বা প্রফেশনাল, ইন ফিউচার গিয়ে প্রফেশনাল হতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাকে ট্রেনিং এর পাশাপাশি পড়ালেখা করতে হবে, এবং আমি যে বিষয়টা নিয়ে কাজ করতে চাই, ডেফিনেটলি আই হ্যাভ টু ক্লিয়ার অ্যাবাউট ইট, আই হ্যাভ টু নলেজ অ্যাবাউট ইট। আমাকে অবশ্যই এই বিষয়ে নলেজ অ্যাকোয়ার করতে হবে যে আদৌ আমি পিএফএ হিসেবে বা আমি এই প্রফেশনে নিজেকে পিএফএ প্রোভাইডার হিসেবে কাজ করতে দেখতে চাই কিনা। অনেকে কিন্তু 2-3টা ক্লায়েন্ট হ্যান্ডেল করে ফেড আপ হয়ে যায় যে না, আমার দ্বারা সম্ভব না, এইভাবে তো কথা বলা যায় না, এটা শুধু ফ্রি ফ্রি কথা বলবো। এই জিনিসটা শক্ত থাকতে হবে, আপু, আমাদের আরো বেশ বেশ কিছু কোশ্চেন আছে, আমরা কি সেগুলো এই নিতে পারি কিনা? জিনিসটা ক্লিয়ার থাকতে হবে যে আমি যে কাজটা, হ্যাঁ শিওর, আমি আরেকটা লাইন বলে শেষ করে দিচ্ছি, ডেডিকেটেড হতে হবে, সবচেয়ে বলতে চাই। হ্যাঁ শান্ত। হ্যাঁ, আম, জিনিয়া আপু, আপনাকে অনেক ধন্যবাদ যে আপু বললেন যে আমরা প্রফেশনাল অথবা বিভিন্ন পেজে অনলাইনের মাধ্যমেও হচ্ছে এখন, অথবা বিভিন্ন প্রফেশনালরাও দিচ্ছেন, অথবা এই নিয়ে যারা কাজ করেন তারাও পিএফ এর বিভিন্ন ট্রেনিং করাচ্ছেন। আপনারা যদি আসলে পিএফ নিয়ে অনেক বেশি আগ্রহী হন সেক্ষেত্রে এই কাজগুলো করতে পারেন। এর আগের প্রশ্নটা দেখি শাকিল। আহ, একজন সাইকোলজিস্টের লাইফে পিএফএ সম্পর্কে নলেজ থাকা কেন প্রয়োজন? আপনি একটু সংক্ষেপে যদি বলতেন, অনেকটা সময় হয়ে গেছে আমাদের।
আপু কি শুনতে পাচ্ছেন? আপু কি শুনতে পাচ্ছেন? না, আপুর নেটওয়ার্কে আবার মনে প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা আপুর জন্য এই প্রশ্নটা রেখে দিই, পরবর্তীতে পিএফএ সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা, এটা ছাড়া অন্য একটা প্রশ্ন দেখি আমরা। একজন কি যেন প্রশ্ন করছিল। আপু আমি ওদের তেমন বোঝাতে পারি না, হয়তো আব্দুল সালাম শুভ ভাই সুইসাইডের কথা বলছিলেন। সুইসাইডের কথাগুলো বলছিলেন। হ্যাঁ শান্ত, আপু কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপু একটা কোশ্চেন ছিল যে একজন সাইকোলজিস্ট হিসেবে পিএফএ সম্পর্কে শান্ত, জানা কতটা জরুরি? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আপু। হ্যাঁ একজন একজন সাইকোলজিস্ট হিসেবে, সরি বুঝি নাই প্রশ্নটা, আবার একটু। একজন সাইকোলজিস্টের লাইফে আচ্ছা, পিএফএ একজন সম্পর্কে সাইকোলজিস্টের লাইফে পিএফ এর সম্পর্কে নলেজ থাকা কেন প্রয়োজন? এক্স্যাক্টলি। আচ্ছা, একজন সাইকোলজিস্টের লাইফে, হ্যাঁ, সাইকোলজিস্ট এবং পিএফএ, হ্যাঁ, দুটা কিন্তু আলাদা না, আবার একও না। ঠিক আছে, দুটা কিন্তু ডিফারেন্ট জিনিস না, আবার একও জিনিস না। তবে যেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। পিএফএ, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, আমরা কিন্তু সবাই সবার সাথে একত্রিত ভাবে কাজ করি। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দেই যে ডাক্তারের কাছে প্রথমে শারীরিক সমস্যা হলে আমরা কার কাছে যাই? শারীরিক সমস্যা হলে কিন্তু আমরা বেসিক্যালি মেডিসিন ডাক্তারের কাছে যাই, তাই না? মেডিসিনের ডাক্তারের কাছে যাই। তো মেডিসিনের ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি কিন্তু হিস্ট্রি নেওয়ার পরে তখন কিন্তু উনি বিভিন্ন আরেকজনের কাছে রেফার করেন বা মেডিসিন দিয়ে দেখেন যে 7 দিন মেডিসিন খান আপনার হচ্ছে কিনা, বা বিভিন্ন টেস্ট দেন, তাই না? তো এই যে একজন সাইকোলজিস্টের লাইফে পিএস এর সম্পর্কে নলেজ থাকা কেন প্রয়োজন? আচ্ছা, উনি কি সাইকোলজি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন লিখতে চেয়েছেন নাকি পিএফ লিখতে চেয়েছেন? উনি কি লিখেছেন পিএফএ আসলে লিখতে প্রশ্নটা? চেয়েছেন, শান্ত। পিএফএ লিখতে চেয়েছিলেন হয়তো, কিন্তু পিএসএ হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা আমি বলছিলাম, হ্যাঁ, পিএস এ চলে আসছে। আচ্ছা আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে টিম ওয়ার্ক। পিএসএ সাইকোলজিস্ট, পিএফএ সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট প্লাস হচ্ছে সাইকিয়াট্রিস্ট, এটা কিন্তু আমাদের টিম ওয়ার্ক। হ্যাঁ, আমরা যেমন যখন কেস পাই তখন কিন্তু আমরা রেফার করে দেই যদি আমি না পারি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট মেডিসিন দেন, ওনারা ফার্মাকোথেরাপি দেন, আমরা সাইকোথেরাপি দেই সাইকোলজিস্টরা, হ্যাঁ। এবং পিএফএ যারা, তারা প্রাইমারি লেভেলে হিস্ট্রিটা নেয়। ঠিক আছে, তো একজন সাইকোলজিস্ট কে, একজন পিএফ কে, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কে, একজন সাইকিয়াট্রিস্ট কে, সবার সম্পর্কেই সবার কিন্তু নলেজ থাকা জরুরি। এবং আমি আরেকটু বলে নেই, সাইকিয়াট্রিস্ট যারা, তারা কিন্তু কাউন্সিলিং এর পার্টটা কিন্তু ওনারা এমবিবিএস পড়ার সময় কিন্তু, পোস্ট গ্রাজুয়েশনের সময় কিন্তু পড়ালেখা করেন। হ্যাঁ, ওনাদেরকে কিন্তু এক্সট্রা কোনো ট্রেনিং নিতে হয় না সাইকিয়াট্রিস্টদের। বুঝাইতে পারছেন? তো আমাদেরকে অবশ্যই পিএফ এর সম্পর্কেও জ্ঞান থাকতে হবে, জি আপু। সাইকোলজিস্টকে, আবার সাইকোলজিস্টের পিএফ এর সম্পর্কে নলেজ থাকতে হবে। প্রত্যেকটা প্রফেশন সম্পর্কে আমরা যদি না ধারণা রাখি, আমরা একটা রুগীকে নিয়ে কি শুধু বসে থাকবো? এই জন্যই আমি বারবার বলছি যে আমাদের এভরিথিং, সব বিষয়ে আমাদের নলেজ থাকা খুবই জরুরি, যেটা থাকলে আমি একজন ক্লায়েন্টকে খুব দ্রুত চমৎকার ভাবে তার প্রবলেম থেকে সর্টেড আপু করতে আমাদের পারবো। আমাদের কাছে আশা আরো করি আমি বেশ কিছু আনসারটা প্রশ্ন দিতে আছে। পারছি। জি আপু, অবশ্যই। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা একটু দেখে নিই। একটু সংক্ষেপে যদি অ্যান্সার করতেন তাহলে ভালো হতো, অনেকটা সময় পেরিয়ে গেছে আজকের লাইভ আচ্ছা 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 অনুষ্ঠানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের সেক্ষেত্রে নেটওয়ার্কেরও সমস্যা ছিল অনেক বেশি। জি, হ্যাঁ হ্যাঁ, শাকিল, নেক্সট বলো। কোশ্চেন। আপু নিজে থেকে আন্ডারস্ট্যান্ডিং এন্ড দেন কনভিন্সিং স্কিল কিভাবে ডেভেলপ করতে পারি, যদি একটু বলতেন। আমি মনে হয় এই আন্ডারস্ট্যান্ডিং, কোশ্চেনের
And কিভাবে কনভিন্স করতে পারবেন, এই স্কিলটা কিভাবে ডেভেলপ করবেন? আচ্ছা, আমি আপু এই কোশ্চেনটা অ্যান্সার যদি আপনি অনুমতি দেন তাহলে আমি দিতে এক্স্যাক্টলি। চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, নো আচ্ছা, প্রবলেম, শিওর। আমরা যখন পিএফএ নিয়ে কাজ করব সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এবং কনভিন্সিং এর বিষয়টা হয়তো আমরা একদিনে আসবে না। যেমন আমরা যদি কোনো একটা পিএফএ ট্রেনিং করেই বলি যে আমি পিএফএ এখন দিতে পারবো, আমি পারফেক্ট, আসলে বিষয়টা এমন না। প্রত্যেক প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা ব্যক্তির সিচুয়েশন, প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা, এবং প্রত্যেক ক্ষেত্রে আমাদের বিষয়গুলোকে ওইভাবে জাজ করতে হবে, ওই বিষয়টা ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং এ আনতে হবে। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ফিল্ডে কাজ করা। এবং ফিল্ডে কাজ করার মাধ্যমে, অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে কিভাবে এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করব এবং কাকে আগে অ্যাটেন্ড করব, কাকে আগে অ্যাপ্রোচ করব। একই সাথে আপনি এই যে কনভিন্সিং স্কিল, এগুলো আহ, প্রথমত আপনার অ্যাক্টিভ লিসেনিং বাড়াতে হবে, এবং আপু যেটা বললেন যে ধৈর্য বাড়াতে হবে, যে রেজিলিয়েন্স বাড়াতে হবে, এই কাজগুলো যদি আমরা ট্রাই করি, প্র্যাকটিস করি নিয়মিত, সেক্ষেত্রে পিএফএ টা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এবং আমরা সবাই একজন ভালো পিএফএ প্রোভাইডার হতে পারবো। আচ্ছা, আমি একটু আপু শান্ত যদি অ্যাড কিছু অ্যাড। করতে চাই। হ্যাঁ আপু। হ্যাঁ, আমি একটু অ্যাড করতে চাই যে উনি যেটা বলছে কনভিন্সিং, হ্যাঁ, কনভিন্সিং বলতে কিন্তু আসলে আমার আমার জানা মতে আমাদের প্রফেশনে এই ওয়ার্ডটা নাই। হ্যাঁ, কনভিন্স কিন্তু কাউকে করা যায় না। র্যাপো বিল্ড আপ করা যায়, হ্যাঁ, সুসম্পর্ক বিল্ড আপ করা যায়, খাতির জমানো যায়, বাট সেটাও প্রফেশনালি আমাদেরকে কাজ করতে হয়। পিএফএ যারা হচ্ছে সাইকোলজিক্যাল ফার্স্ট এডার, তাদেরকেও কিন্তু সেম জিনিসটা ফলো করতে হবে, তাই না? সেম জিনিসটা ফলো করতে হবে। এখন যেটা হচ্ছে যে কনভিন্সিং, আমরা কিন্তু কাউকে জোর করে টেনে নিয়ে এসে কাউন্সিলিং বা সাইকোথেরাপি করতে পারবো না, ঠিক আছে? উনি যদি উইলিংলি বলে, ইচ্ছাকৃত ভাবে বলে যে আমি হেল্প সিক করছি, আমি এই প্রবলেম থেকে বের হতে চাই, দেন কিন্তু আমি তাকে সেই বিষয়টা নিয়ে কাজ করতে পারবো। বাট তাকে আমি কনভিন্স করতে পারবো না যে আমি আপনাকে এটা করে দিব, জি। ওটা করে দিব, সেটা করে দিব। এটা কিন্তু আমাদের কখনোই, এই কাজটা কিন্তু আমরা করি না। এটা পিএফএও করে না বা কোনো প্রফেশনালও করে না। হ্যাঁ, এটাই। জি। জি আপু। জি। এরপরে কোনো কোশ্চেন, নেক্সট শাকিল? নেক্সট নেক্সট প্রশ্ন। আহ, শাকিল যদি প্রশ্ন আপু ডিপ্রেশনে কিভাবে পিএফএ কে কাজে লাগাতে পারবো? আপু একটু আচ্ছা, আমি সংক্ষেপে এই অ্যান্সার ফাঁকে গুলো একটা দিলে কথা আমার বলতে, জন্য ভালো আচ্ছা হয়। আচ্ছা, জি আপু। আচ্ছা, ডিপ্রেশনের আমি বলছি অলরেডি, এটা শান্ত বলছে। আমি অলরেডি বলেছি যে প্রাইমারি লেভেলে, প্রাইমারি স্টেজে কথাটা মনোযোগ দিয়ে শোনাটাও কিন্তু একটা রিলিফের জায়গা। হ্যাঁ, একটা রিলিফের জায়গা যে আমি আপনাকে বুঝতে পারছি আপনার কষ্টটা কোথায়, আমি আপনাকে আহ আপনার কষ্ট থেকে বের করার চেষ্টা করব। হ্যাঁ, এবং সেই সাথে যেটা হচ্ছে যে তাকে বিশ্বাসের জায়গাটা তৈরি করে দেওয়া, যে আমি এই জায়গাটায় আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, বাট সেখানে আপনাকে অবশ্যই আমাকে হেল্প করতে হবে। এভাবে একজন পিএফএ ডিপ্রেশনের রুগীকে কিন্তু কাজে লাগাতে পারে বা হেল্প করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা জি ওয়ে। আপু। আরেকটা জিনিস আমি যেটা শান্ত বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সুইসাইডের কথা, যেটা আজকে মানে আমাদের যেটা একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে মেয়েদের চেয়ে কিন্তু ছেলেরা বেশি সুইসাইড করে। এটা শান্ত তুমিও জানো, তাই না? শান্ত, শুনতে জি পাচ্ছ আপু। কিনা? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা। এখন আমরা, আমাদের একটা কালচার আছে আমরা যখন আমি একটু শর্ট ফর্মেই বলছি, আমাদের একটা কালচার আছে যে ছেলেদের কান্না করা যায় না। ছেলেরা কান্না করলে তার ইগো হারতে চায়, সেটা যদি কান্নার মাধ্যমে হয়, সেটা কিন্তু ইটস নট পার্ট অফ জোক। এটা কিন্তু একটা জোকের পার্ট না। হ্যাঁ, তার যে ইমোশনটা, এটা কিন্তু ভেন্টিলেট করতে দেওয়া উচিত। হ্যাঁ, যে হ্যাঁ, একটা ছেলে বাচ্চা সে কান্না করতে, আরে তুই তো ছেলে, তুই কেন কান্না করতেছিস? এই যে একটা ইমোশন তাকে আমরা দাবায় রাখতেছি, যে আমি ছেলে, এবং তার ব্রেনের মধ্যে আমরা ঢুকাচ্ছি যে আমি ছেলে, সোসাইটিতে আমি ছেলে, ছেলে হয়ে জন্মগ্রহণ করছি, আমি কান্না করতে পারবো না, আমার মন খারাপ থাকতে পারে না, আমার কষ্ট থাকতে পারে না।
এই জায়গাগুলোকেও আমাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করা উচিত যে আমরা ছেলে হয়েছি দেখি যে আমার কষ্ট নাই বা ছেলে হয়েছি দেখি যে আমি কান্না করতে পারবো না, এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু স্পেশালি আমার সেশনে কোনো ছেলে ক্লায়েন্ট যদি বুঝি যে কান্না করতে চায় সে, আমি কিন্তু তাকে তার ইমোশনটা ভেন্টিলেট করতে দিই। কারণ হচ্ছে কি, সেই কান্নার মাধ্যমে সে কিন্তু অনেকটা নিজেকে হালকা অনুভব করে। হ্যাঁ, এটা কিন্তু আমরা সবাই জানি যে কান্নাও একটা এক ধরনের থেরাপি। ঠিক আছে, হাসি যেমন আমাদের একটা থেরাপি, আমাদের মনকে ভালো রাখে, সেটা খারাপ সিচুয়েশন হোক সেটা ভালো সিচুয়েশন হোক, ঠিক তেমনি কান্নাও, কান্না কিন্তু আমাদেরকে অনেক ধরনের কষ্ট থেকে লাঘব করে, হালকা করে। তো এই জিনিসটা আমাদের দরকার যে তুমি ছেলে হয়েছো দেখেই তোমার ডিপ্রেশন থাকবে না, তোমার হতাশা থাকবে না, তোমার কোনো বাইন্ডিংস থাকবে না, তুমি ইচ্ছা মতো কাজ করতে হবে, তোমাকে আর্ন করতে হবে। এই জায়গাগুলোতে আমাদেরকে একটু কনসাস হইতে হবে, একটু আমাদের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। সেটা যদি পিএফএ প্রোভাইডার যারা, তারাও যদি এটা কনসাসনেস তৈরি করে, অ্যাওয়ারনেস আপু আপনাকে শুনতে পাচ্ছি না এখন। হ্যাঁ শান্ত। আপু আজকের মতো আমরা লাইভটা শেষ করতে চাচ্ছি, এবং আপনি যদি অবশ্যই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, সেক্ষেত্রে। আচ্ছা, আমরা আজকে আর কোশ্চেন নিতে পারছি না, আমরা দুঃখিত। এই কোশ্চেন গুলো আমাদের লাইভের এতে থাকবে, আমরা আমাদের স্পিকার যিনি আছেন তার কাছে প্রোভাইড করে এই অ্যান্সার গুলো আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। যদি আচ্ছা। আ- তো ভাই আমি শেষ করে দিব। আচ্ছা, আমি কি বলে শেষ করব? আমি কি বলবো শান্ত? হ্যাঁ আপু বলেন, আমি আমি শেষে একটু সামারি করে আজকের লাইভ প্রোগ্রামটা হ্যাঁ শেষ শান্ত, করে দেব। আমি কি বলে শেষ করব, বিদায় নিব? জি জি আপু। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু বলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে পিএসএ সাইকোলজি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে এবং আজকে এত সুন্দর একটা ওয়ার্কশপের আয়োজন করেছে। যদিও আমরা কিছু ত্রুটির জন্য আমরা ভালোভাবে শুরু থেকে শেষটা করতে পারলাম না, বাট শেষে এসে আমরা কিছুটা কথা হলেও বলেছি। তো যেটা আমি বলতে চাই শুধু একটাই কথা, যে সবাইকেই বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি প্রফেশনালি কাজ করবেন কিনা এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি নিজে সাইকোলজি সম্পর্কে জানেন। হ্যাঁ, আপনি নিজে জানেন, আপনি নিজে একজন প্রোভাইডার হন, আপনি নিজে একজন পিএফএ হন। যেটা হবে কি, আপনি যখন এই বিষয়গুলো বুঝবেন যে মানসিকতা কি, মেন্টালিটি কি, বা মানসিক স্বাস্থ্য কি, বা মানুষের মন খারাপ জিনিসটা কি, ডিপ্রেশন কি, এই জিনিসগুলো যখন আপনি জানবেন, তখন আপনি কিন্তু প্রথমত আপনি নিজের মেন্টাল হেলথের কেয়ার করতে পারবেন, যত্ন নিতে পারবেন। সাথে আপনি যেটা করতে পারবেন, আপনার পরিবারের এবং আত্মীয় স্বজন থেকে শুরু করে এদেরকেও কিন্তু আপনি হেল্প করতে পারবেন। এবং আপনি যখন হেল্প করতে পারবেন, একটা সময় গিয়ে কিন্তু আপনি নিজের কাছে নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন তৈরি হবে যে না, আমার দ্বারা 10 জন মানুষের উপকার হচ্ছে, বা আমার দ্বারা একজন মানুষের উপকার হলো অ্যাটলিস্ট। তো আমরা আসলে ভার্চুয়ালি না, আমরা সাধারণত ভার্চুয়ালি এসব কনভারসেশন করি, ভার্চুয়ালি না। আমি আমি চাই, পার্সোনালি আমিও চাই যে আমরা যদি লাইভ, এবং আমাদের এখন এখন যেহেতু সিচুয়েশন ভালো না, পরিবেশ ভালো না, পরিবেশ যখন ভালো হবে তখন ডেফিনেটলি আমরা এই অ্যাওয়ারনেস গুলো তৈরি করব। হ্যাঁ, আপনি পিএফএ হন সমস্যা নাই, এবং আপনি পিএফএ হলেই যে আপনি একজন একজন সাফারারকে বের করতে পারবেন তাও কিন্তু না। আপনি অ্যাটলিস্ট তার কথাটা মনোযোগ দিয়ে শুনুন, এবং অ্যাক্টিভ লিসেনিং এর মাধ্যমে, তার অ্যাটেনশন দেওয়ার মাধ্যমে এবং পেশেন্সফুলি তাকে যে আপনি একটা প্রবলেম থেকে বের করে নিয়ে আসতে পারছেন, বা 2টা সেশন 3টা সেশন করানোর পরে আপনি তাকে তার জায়গা মতো রেফার করে দিতে পারছেন, বা একটা অর্গানাইজেশনের মাধ্যমে তাকে লিঙ্ক আপ করে তাকে পৌঁছে দিতে পারছেন সঠিক জায়গায়, যে মানুষটা তার লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে মানসিক স্বাস্থ্যকে ঠিক রেখে, শারীরিক স্বাস্থ্যকে ঠিক রেখে সে নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করছে। এটাও কিন্তু আপনাকে দিন শেষে একটা স্যাটিসফ্যাকশন দিবে,
একটা শান্তি দিবে। এবং পরিশেষে যে কথাটা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য দুটাই খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এবং আমরা কোনোটাকে লেস ইম্পর্টেন্স দিব না, দুটাকেই আমরা ইকুয়ালি ইম্পর্টেন্স দিব। আপনি একটু মন খারাপ হলে এটাকে ইগনোর করবেন না, আপনার আশেপাশে যে আছে বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে শেয়ার করেন। এবং একবার শুধু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আমার যে সমস্যাটা হচ্ছে এটা আমি কারোর সাথে শেয়ার করে দেখতে পারি আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং আমি কোথায় থাকতে পারি, কেমন থাকতে পারি। জাস্ট এইটুকু বলে আমি আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি এবং আশা রাখবো এই অর্গানাইজেশনের সাথে আবার ভালো ওয়ার্কশপ করতে পারবো ভালোভাবে, এবং ওই সময় আমাদের এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদেরও থাকবে না। ঠিক আছে শান্ত, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। নাজমুন হার সনি আপু, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সংগঠনে দেওয়ার জন্য এবং এরকম মানসিক স্বাস্থ্য নিয়ে এমন একটি প্রোগ্রামে আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক ভালোভাবে জানানোর জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে অবশ্যই পিএস এর পক্ষ থেকে আপনাকে আমরা অনুরোধ করব যে পরবর্তী যে কোনো প্রোগ্রাম আমাদের সাথে লাইভ হোক অথবা ওয়ার্কশপ হোক আমাদের সাথে জয়েন করার জন্য। এবং আমি যদি আজকের পুরো ওয়ার্কশপটার বা পুরো লাইভ ইনশাল্লাহ। অনুষ্ঠানটা একটু সামারি করে দেই, সেক্ষেত্রে বলি সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আমরা যে কোনো বিরূপ পরিস্থিতিতে আমরা মানুষকে দিব, ভিক্টিমকে দিব এবং চেষ্টা করব যাতে তাদের কথাগুলো শোনার, এক্ষেত্রে তারা অনেক বেশি রিলিভ হবে এবং প্রয়োজনে তাদেরকে প্রফেশনালদের কাছে রেফার করব। এবং একটা বিষয় আমরা গুরুত্ব দেই না, সেটা হলো সেলফ কেয়ার। এই বিষয়টা হয়তো আমাদের অনেক বিশাল আলোচনার একটা বিষয় এবং আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো আমরা অতটা আলোচনা করতে পারিনি আজকে। এবং সেলফ কেয়ার যারা পিএফএ প্রদান করবেন, অনুরোধ থাকবে সবার প্রতি যে আপনারা নিজেদের কেয়ার নেবেন। আমরা যদি নিজেদের কেয়ার না নিতে পারি সেক্ষেত্রে আমরা অন্যদের কেয়ার দিতে পারবো না, অন্যদের সহযোগিতা করবো না, করতে পারবো না। সেক্ষেত্রে সেলফ কেয়ার ইজ দ্য বেস্ট ওয়ে টু হেল্প আদার্স। আমরা যদি নিজেদের সেলফ কেয়ার নিয়ে সচেতন হই এবং সেক্ষেত্রেই শুধুমাত্র আমরা অন্যদেরকে অনেক বেশি অনেক ভালোভাবে সাহায্য করতে পারবো। এবং যারা পিএফএ দেয় অনেক সময় তারা বার্ন আউটের শিকার হয় বা এই ধরনের অনেক ধরনের প্রবলেমের তারা শিকার হয় এবং ভিকটিম যে ধরনের প্রবলেম ফেস করে আসছে এতদিন সেই ধরনের প্রবলেমও তারা ভবিষ্যতে ফেস করতে পারে। এই কারণগুলোর কারণে আমরা পিএফএ যারা দিব, আমি আবারও বলছি যারা পিএফএ দিব তারা সেলফ কেয়ারের প্রতি অনেক বেশি মনোযোগী হবে এবং যখন দিব আমরা চেষ্টা করব কারো সুপারভাইজের আন্ডারে, সুপারভিশনের আন্ডারে পিএফএটা দেয়ার এবং একটা টিম ওয়াইজ দেয়ার এবং সবসময় পিএফএ দেওয়ার পর আমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটি হায়ারার্কি তৈরি করা যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। সেটা আরো অনেক বেশি আলোচনার ছিল, হয়তো নেটওয়ার্ক জটিলতা না থাকলে অথবা এই ধরনের সমস্যা না থাকলে আমরা আরো বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে পারতাম। আশা করছি পিএসএ থেকে আবারও আমরা পিএফএ নিয়ে হয়তো খুব শীঘ্র যদি না হয় কিন্তু চেষ্টা করব আর একটা প্রোগ্রাম করার যেখানে কোনো ধরনের নেটওয়ার্ক জটিলতা বা অন্য কোনো ধরনের সমস্যা থাকবে না। আশা করছি তখনও আপনাদের সাপোর্ট পাবো। এবং যারা শেষ পর্যন্ত আছেন এবং আমাদের লাইভের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, সেক্ষেত্রে আমি আপুকে একটু অনুরোধ করব যে আপনি কষ্ট করে আমাদের যদি কমেন্ট বক্স গুলো দেখে এই অ্যান্সার গুলো আমাদের গ্রুপে আবার একটু শর্ট করে যদি সময় ব্যয় করে পোস্ট করে দিতে পারেন অনেকের জন্য উপকার হতো এই বিষয়টা। আর সবশেষে যেহেতু আজকে সুইসাইড প্রিভেনশন ডে বা আত্মহত্যা প্রতিরোধ দিবস, সেক্ষেত্রে আমরা চাইবো যে আমরা সবাই ভালো থাকি, কেউ আত্মহত্যার মতো একটা নিকৃষ্ট জঘন্য কাজের দিকে পা না বাড়াই, আমাদের কাছের মানুষগুলোকে আশেপাশের মানুষগুলোকে প্রতিবেশী হোক বন্ধু হোক বা পরিবারের কেউ সকলকে আমরা মানসিক স্বাস্থ্য সেবা যাতে তারা পায় সেই ব্যবস্থাটা করি, নিজেরা হেল্প করি, আমরা সবাইকে গুরুত্ব দিই, সবার মতামতকে গুরুত্ব দিই। এবং আশা করছি আমাদের জেনারেশন থেকে যে এই ধরনের আত্মহত্যা বা সুইসাইডাল অ্যাটেম্প্ট অথবা সুইসাইড আর কেউ করবে না, আর কোনো মেধাবী ঝরে যাবে না, আর কোনো তাজা প্রাণ ঝরে যাবে না, এই আশা ব্যক্ত করছি। এবং সকলকে পিএস এর সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি অন্য কোনো প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে এবং পিএস এর গ্রুপ পেজ এইসবে আপনারা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য পাবেন এবং আমরা
খুব স্বল্প পরিসরে টেলি কাউন্সিলিং সেবাটা দিচ্ছি এখন। আপনারা আপনাদের পরিচিত কেউ যদি থাকে আমাদের সাথে পেজের মাধ্যমে যোগাযোগ করে এই মানসিক স্বাস্থ্য সেবা নিতে পারবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভুল ত্রুটির জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী সকলের কাছে। আল্লাহ হাফেজ। শাকিল এবং আজকের টেকনিক্যাল টিম, শাকিল অনেক